আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই পর্বে আমরা বেসিক নিয়ে কথা বলবো। তো প্রত্যেকটা অধ্যায়ের আমাদের রসায়ন বইয়ের নবম দশম শ্রেণীর যে রসায়ন বই সেখানে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমরা বেসিক দেওয়ার চেষ্টা করব এবং এই বেসিকের মধ্যে আমরা ওই অধ্যায়ের খুঁটিনাটি যাবতীয় যা কিছু আছে সকল কিছুই আমরা খুব সুন্দরভাবে আলোচনা করে দিব। তাহলে তোমরা অনেক সময় হয় যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করেই তোমরা সৃজনশীল সমাধান করতে যাও, তোমরা এমসিকিউ পড়তে যাও, তোমরা ক খ পড়তে যাও। তো এবং পড়তে গিয়ে অনেক রকম সমস্যা তোমরা ফেস করো আর কি। তো সেই সমস্যাগুলো যেন আর না হয় সেজন্যই কিন্তু আমরা মূলত এই তোমাদের জন্য বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এই 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 আয়োজনটা আমরা তোমাদের জন্য করেছি। এখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের বেসিকে যাবতীয় যা কিছু আছে ওই অধ্যায়ের খুঁটিনাটি আমরা সেই পয়েন্টগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তোমাদের কনফিউশন দূর করে দিব। তো এই কনফিউশন দূর হয়ে গেলে পরবর্তীতে তোমরা যখন সৃজনশীল বা এমসিকিউ সমাধান করতে যাবা তোমার কাছে জিনিসটা আরও ইজিয়ার মনে হবে, তোমার কাছে কঠিন মনে হবে না। তো চলো আমরা সেই পার্টটুকু স্টার্ট করে আমরা দেখি আসলে আমাদের চ্যাপ্টার 3 এর মধ্যে বেসিকের মধ্যে কি কি আছে। তো আমি তোমাদের সবাইকে বলবো যে আসলে এই বইগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা খুব সুন্দরভাবে তোমাদের জন্য ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তো তোমরা এটা সংগ্রহ করবে। এটা সংগ্রহ করলে আশা করতেছি তোমাদের এই কেমিস্ট্রিতে ভালো করার জন্য যা যা দরকার, একটা কেমিস্ট্রিতে ভালো করার জন্য তোমাদের যাবতীয় যা কিছু দরকার সকল কিছুই কিন্তু আমরা এই বইয়ের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করতেছি। তো কেমিস্ট্রিতে ভালো করতে হলে, কেমিস্ট্রিতে নিজেকে এগিয়ে রাখতে হলে এই বইয়ের কোনো বিকল্প নাই। তোমরা বইটি সংগ্রহ করবে, বইটি পড়বে, তাদের রসায়নে ভালো করার পাশাপাশি আমরা যে তোমাদের পিছনে এই রাত জাগা যে শ্রম দিচ্ছি বা আমরা যে কষ্টগুলো করতেছি আমাদের সেই কষ্টগুলো সার্থক হবে। তো চলো আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমাদের এই প্রচেষ্টা কিন্তু দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে টেকনিক ইজি এডুকেশন এবং একটা হচ্ছে টেকনিক পাবলিকেশন। সো তোমরা যেই কেমিস্ট্রির যেই আমাদের যেই আলোচনা বলো বা আমাদের যে ফলাফল বলো এটি আসলে টেকনিক ইজি এডুকেশনের অবদান রয়েছে, টেকনিক পাবলিকেশনের অবদান রয়েছে। আমরা টিচাররা টেকনিক ইজি এডুকেশনের এবং যে অন্যান্য যেই কম্পিউটার অপারেটর বা অন্যান্য যেগুলো আছে সেগুলো টেকনিক পাবলিকেশনের। সো দ্যাটস ওয়াই আমরা দুইটাকে দিচ্ছি। ওকে, সো আমাদের মূল ফোকাস হচ্ছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এবার আসো বেসিক কনসেপ্ট। তো সবার প্রথম যেটা কাজ যে আমাদেরকে আসলে একটা ধারণা নেওয়া যে এই অধ্যায়ের মধ্যে কি কি আছে, মানে আমরা এই যে বেসিক যে পড়বো আমরা মূলত কোন কোন পয়েন্টে ফোকাস করব, আমরা কোন কোন জিনিসগুলো এই অধ্যায় থেকে জানতে পারবো তারই একটা প্রবাহ চিত্র এখানে তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো প্রথম দেখো আমি যদি অধ্যায়ের কনসেপ্টে কথা বলি, আমরা যদি অধ্যায় মানে আমাদের বইয়ের মধ্যে ঠিক যেইভাবে দেওয়া আছে আমরা যদি সেই পার্ট মানে সেভাবে যদি আমি একটু তোমাদেরকে দেখাই, আমরা শুরুতেই পাবো হচ্ছে মডেল, দেখবা পরমাণু মডেল সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। এখানে আমাদের বইয়ে দুইটা মডেল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল। এবং এই মডেলের মধ্যে কি কি আছে, সাফল্য ও সীমাবদ্ধতা, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের সাফল্য কি, নিউক্লিয়াস আবিষ্কার, সেটা এখানে আলোচনা করা হয়েছে এবং তার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বোরের পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা এগুলো আমাদের এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। নেক্সটে যাচ্ছে আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কিন্তু এই অধ্যায়ের একটা মূল টপিক। তো দেখো ইলেকট্রন বিন্যাসের মধ্যে আবার কি কি আছে, ফার্স্টে প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, এই যে এন এর মান, এল এর মান, এই যে মানগুলো রয়েছে সেই মানগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আছে হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস, যে আমরা যে ইলেকট্রন যে দিব সেই ইলেকট্রন বিন্যাসের নীতি। এখন সেই নীতির মধ্যে আবার তিনটা নীতি নিয়ে আমরা কথা বলি, একটা হচ্ছে আউফবাউ নীতি, একটা হচ্ছে হুন্ডের নীতি আর একটা হচ্ছে পাউলির বর্জন নীতি। সো আমরা জাস্ট মূল নামগুলোকে এখানে হেডিং আকারে রেখে দিলাম, আউফবাউ, হুন্ড এবং পাউলির বর্জন নীতি। সো দুইটা পার্ট মোটামুটি ক্লিয়ার যে আমরা এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 3 নম্বরে আমরা কথা বলতে পারি অণু এবং পরমাণু নিয়ে। যেহেতু এখানে পরমাণুর গঠন নিয়ে আমরা কথা বলবো তো এটার মধ্যে অবশ্যই অণু পরমাণু আসাটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এখানে কি কি থাকবে দেখো, প্রতীক, প্রত্যেকটা মৌলের যে প্রতীক, আমরা যে পরমাণুগুলো সেই পরমাণুগুলোর প্রতীক, সংকেত, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তো এই যে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা তোমরা এটাকে নিউক্লিয়ার সংখ্যাও বলতে পারো, আমরা এইভাবে পরমাণুর ভিতরের যে জিনিসগুলো থাকে সেই পার্টগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। অর্থাৎ একটা কেমিস্ট্রির যে মূল যে হিস্ট্রি, সেই হিস্ট্রির কিছু একটা অংশ এখানে আমাদের আলোচনা করা হবে। দেন আসো এই অধ্যায়ের যেটাকে হার্ট বলা হয়, মানে এই অধ্যায়টা যার উপর দাঁড়িয়ে আছে, এই অধ্যায়ের ম্যাক্সিমাম কোশ্চেন যেখান থেকে আসে
সেটা কোনটা? গাণিতিক অংশ। তোমাদের এই রসায়ন বইয়ের মধ্যে কিছু পার্টিকুলার চ্যাপ্টার রয়েছে যেখান থেকে প্রচুর ম্যাথমেটিক্যাল জিনিসপত্র সমাধান করতে হয়, যেরকম চ্যাপ্টার 3-তে ম্যাথ আছে, চ্যাপ্টার 6-এ ম্যাথ আছে, চ্যাপ্টার 8-এ ম্যাথ আছে। সো এর মধ্যে চ্যাপ্টার 3 কিন্তু একটা হিউজ একটা অংশ যেখান থেকে প্রচুর ম্যাথমেটিক্যাল কোশ্চেন এসে থাকে বোর্ড পরীক্ষায়। তো দেখো গাণিতিক অংশের মধ্যে কোন কোন জায়গা থেকে ম্যাথ আসতে পারে? আইসোটোপ সংক্রান্ত, অর্থাৎ আইসোটোপ থেকে আমাদের ম্যাথ সলভ করা লাগতে পারে। কৌণিক ভরবেগ নির্ণয় করা লাগতে পারে। কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় বা বেগ নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয় করা লাগতে পারে, বেগও নির্ণয় করা লাগতে পারে। কক্ষপথের এই যে বেগ নির্ণয়, দেখো পরবর্তীতে বলে দিচ্ছে কার্বন 12 আইসোটোপ সংক্রান্ত, অর্থাৎ কার্বন 12 আইসোটোপ থেকে আমরা যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি, তো সেটা এটার মধ্যে আছে। আর নিউক্লিয়াসের ভর। তো মোটামুটিভাবে আমাদের এই যে এখানে দেখো 6টা আইটেমের ম্যাথ এখানে রয়েছে। তো এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো রয়েছে সেই ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে আইসোটোপ। দেখো যে আমরা যে আইসোটোপ নিয়ে কথা বলেছি, যে আইসোটোপ সংক্রান্ত, তো আরেকটা জিনিস হচ্ছে আইসোটোপ থেকে দুইভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যেই মানে তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যগুলো সলভ করে সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে গাণিতিক সমস্যার মাধ্যমে একটা উত্তর বের করতে হবে। আরেকটা হচ্ছে আইসোটোপের ব্যবহার, অর্থাৎ আইসোটোপকে তো আমরা অনেকগুলো কাজে লাগাতে পারি। সেই কি কি কাজে আমরা তাদেরকে লাগাতে পারি? রোগ নির্ণয় করা, রোগ নিরাময় করা, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করা, ফসলের পুষ্টি ও মানোন্নয়ন করা, বিদ্যুৎ উৎপাদন। সো এই কতগুলো সেক্টর আছে, যেই সেক্টরগুলোতে আমরা আইসোটোপের যে ব্যবহার বলো বা যেই অন্যান্য যেই এটা যে হিউজ যে অ্যাপ্লিকেশন, সেই আমরা সেই সম্পর্কে আমরা এই অধ্যায়ে কথা বলবো। সো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটিভাবে এই অধ্যায়ে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে তার সম্পর্কে একটা হেডিং। আর একটা জিনিস আছে, দেখো আমাদের একটা চার্ট আছে যে আমাদের এই অধ্যায়ের, যেহেতু আমরা বলছি যে আমরা পরমাণুর ভিতরকার যে কণিকাগুলো রয়েছে আমরা সেই কণিকাগুলো নিয়ে কথা বলবো এই অধ্যায়ের মধ্যে। যেহেতু পরমাণুর যে বেসিক কনসেপ্ট বা পরমাণুর কি ভিতরে কি কি থাকে, কোনটার বৈশিষ্ট্য কি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই জন্য আমাদের আর একটা টপিক হচ্ছে অভ্যন্তরীণ মূল কণিকা। কার? একটা পরমাণুর অভ্যন্তরীণ মূল কণিকা। তাহলে কয়টা মূল কণিকা রয়েছে? মেইনলি 3টা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এই যেই প্রকৃত আধান, সবার একটা প্রকৃত আধান আছে, প্রকৃত ভর আছে, দেন আপেক্ষিক আধান আছে, আপেক্ষিক ভর আছে। সো এখান থেকে আমরা মূলত 3 রকমের জিনিস এখান থেকে আমরা পাবো, মানে 3 রকম যে কণা রয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এদের সম্পর্কে আমরা তথ্য পাবো। সো এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা যারা যারা 9-10-এর কেমিস্ট্রি বইটি পড়বে, তোমাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে এটা আসার মতো তথ্য। ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের আধান কত, প্রকৃত আধান কত, আপেক্ষিক ভর কত। সো এটা ইলেকট্রন যেরকম আসতে পারে, প্রোটনের জন্য ঠিক সেমভাবে আসতে পারে, নিউট্রনের জন্য ঠিক সেমভাবে আসতে পারে। সো আমাদেরকে যদি এটা আমরা মেমোরাইজিং করতে পারি বা মুখস্থ করতে পারি, সেটা আমাদের জন্য খুব পজিটিভ হবে। ওকে, ফাইন। সো আমাদের এই হচ্ছে আমাদের পদার্থের গঠনের, অর্থাৎ এই অধ্যায়ের যে মূল যেই পার্টটুকু ছিল সেই পার্টটুকু আমরা এখানে আলোচনা করে ফেললাম। এবারে আমাদের কাজ হবে, আমরা এখন পরমাণু মডেল নিয়ে কথা বলবো। আমাদের কাছে 2টা মডেল রয়েছে। সো একটা হচ্ছে বোরের মডেল আর একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। সো আমরা ফার্স্টে আসো বোরের পরমাণু মডেল নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে কথা বলবো। শুরুতে আমরা রাদারফোর্ড নিয়ে কথা বলবো, তারপরে আমরা বোরের পরমাণু মডেল নিয়ে কথা বলবো। ওকে, ফাইন। তো এখানে দেখো সবার আগে এই চিত্রটা তোমাদেরকে চিনতে হবে। মূলত আমাদের পরীক্ষায় যে প্রশ্ন দিবে, তো অনেক সময় তোমাকে বলবে না যে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে ব্যাখ্যা করো বা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে বলো। অনেক সময় তোমাকে এরকম একটা চিত্র দিবে। তো এই চিত্রটা তোমাকে জানতে হবে যে আমাদের পরমাণু মডেলের এরকম চিত্র সবসময় রাদারফোর্ডের পরমাণু মডেলকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এরকম চিত্র দেখা মানে বুঝে নেব যে হ্যাঁ, এইটা আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলকেই নির্দেশ করতেছে। সুতরাং আমার কাছে যদি প্রশ্ন করা হয়, তখন আমাকে বুঝতে হবে যে এই চিত্র দ্বারা সে আমার কাছে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কেই সে জানতে চাচ্ছে। ওকে, তো এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে অনেকগুলো কথা রয়েছে। সো সেগুলোর মধ্যে কিছু কি ওয়ার্ড বা সেগুলোর কিছু কি লাইন আমরা এখন এখানে আলোচনা করে দেবো। যে রাদারফোর্ডের পরমাণু মডেলের যেই পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলো আমরা এখন এই পয়েন্টে কথা বলে এই পয়েন্টে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, 1 নাম্বার দেখো কি বলেছে এখানে। প্রথম যে পয়েন্টটা কি বলেছে, যে প্রথম কথা হচ্ছে যে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটা মডেল প্রদান করেন। তাহলে তার এই মডেলের মধ্যে অনেক কিছু আছে। দেখো তার এই কথার মধ্যে বা তার এই মডেলের মধ্যে অনেক কিছু রয়েছে।
বাট আমরা সেটাকে সামারাইজ করতেছি, আমরা সমস্ত কথাগুলোকে চেষ্টা করব 5টা পয়েন্টের মধ্যে নিয়ে আসার জন্য, এবং এই 5টা পয়েন্ট আলোচনা করে দেওয়া মানে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। ওকে, নাম্বার 1 কি বলেছে দেখো, যে একটি কেন্দ্র আছে, সকল পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে কে থাকে? ইলেকট্রন থাকে। সো প্রথম তার প্রথম পয়েন্ট কাকে নিয়ে? নিউক্লিয়াসকে নিয়ে, যে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। ঠিক আছে, প্রথম পয়েন্ট হচ্ছে এটা। 2 নম্বর পয়েন্ট, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গায় হচ্ছে গিয়ে ফাঁকা। তো বলতে যাচ্ছে যে নিউক্লিয়াস অত্যন্ত ছোট এবং নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর ভিতরের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কি? অত্যন্ত, আর সেই বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। 3 নাম্বার, রাদারফোর্ড তার পরমাণু মডেলের একটা মেজর দৃষ্টিকোণ হচ্ছে যে সে কিন্তু এই সৌরজগৎকে কেন্দ্র করে সে তার পরমাণু মডেলের একটা বেসিক কনসেপ্ট দিয়েছিলেন। কেননা তখনকার সময় মানুষের মনের মধ্যে এই ব্যাপারটা ক্লিয়ার ছিল না যে আসলে পরমাণুটা কেমন বা পরমাণুটা কীরকম হতে পারে। সো আমরা হয় না যে অনেক সময় বেসিক এক্সাম্পল দিয়ে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই এটা কিন্তু এরকম বা এটা কিন্তু এরকম। তো সেই জন্য তিনি এই মানুষদের মধ্যে বেসিকটা দেওয়ার জন্য জাস্ট একটা সোলার বা একটা সৌরজগৎ, যে সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলো ঘুরে, ঠিক তেমনিভাবে আমাদের সূর্যের পজিশনে থাকবে নিউক্লিয়াস এবং গ্রহের পজিশনে থাকবে কে? ইলেকট্রন। মানুষের মধ্যে একটা বেসিক একটা কনসেপ্ট দেওয়ার জন্য সে এরকম সোলার সিস্টেম মডেলটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করেছিল। ওকে, এরপরে যাচ্ছে আমরা 3 নাম্বার পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। দেন আমরা যাব 4-এ। দেখো 4-এ কি বলতেছে, যে 4 নাম্বার পয়েন্টে বলতেছে যে নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকবে, আমরা তো জানি যে পরমাণু নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো কি থাকবে? ইলেকট্রন থাকবে। এবং ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কি? পজিটিভ নেগেটিভ সমান। ইলেকট্রনের আমরা আপেক্ষিক যেটা, সেটা হচ্ছে গিয়ে যে -1, আর প্রোটনের হচ্ছে গিয়ে যে +1। সো যেহেতু চার্জের পরিমাণ সমান বিপরীতধর্মী, পজিটিভ নেগেটিভ বা চার্জের পরিমাণ সমান, তাই পরমাণু আপেক্ষিকভাবে চার্জ নিরপেক্ষ বা সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। মানে সেখানে নর্মাল অবস্থায় কোনো এক্সট্রা কোনো চার্জ সেখানে থাকবে না, না পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে। এখানে এটাই বলতেছে। 5 নম্বর পয়েন্টে কি বলতেছে দেখো, যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে নিউক্লিয়াস এর চারদিকে ইলেকট্রনগুলো ঘুরতে পারে। অর্থাৎ রাদারফোর্ড এই যে বলতেছিল যে কক্ষপথের উপরে ইলেকট্রনগুলো ঘুরবে, তো এই কক্ষপথের উপরে ইলেকট্রনগুলো ঘোরার ক্ষেত্রে ইলেকট্রনগুলো তো কখনো কক্ষপথ থেকে পড়ে যায় না। ইলেকট্রন না এদিকে পড়ে যায় না এদিকে পড়ে যায়। তোমাদেরকে যদি আমি এই এক্সাম্পলটা দেখাই তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের এই যে এক্সাম্পলটা এখানে রয়েছে, এখানে এই যে ইলেকট্রনটা আছে, দেখো এই ইলেকট্রনটা তো এখানেই থাকতেছে, তাহলে এই ইলেকট্রনটা তো না এইদিকে চলে আসতেছে না এইদিকে চলে আসতেছে। মূল ব্যাপারটা কি দেখো, মূল ব্যাপারটা সেখান থেকে এরকম ভাবে কথা বলি আমরা কিভাবে। এইটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। দেখো একটা হচ্ছে কেন্দ্রমুখী আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী। সো কেন্দ্র বিমুখী বল হচ্ছে এইদিকে, আর এটা হচ্ছে কি কেন্দ্রমুখী। এখন এই কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী এই দুইটা বলের মান সমান। অর্থাৎ একটা ইলেকট্রনকে তার কেন্দ্র ঠিক যতটুকু বলে টানতেছে, তার বাহিরের দিকে তার বিপরীতমুখী বল সমান পরিমাণ বলে টানতেছে। তো যদি সমান পরিমাণ বা সমপরিমাণ বলে টানে তাহলে তো ওই বস্তুটা কোথাও যাবে না। তো আমরা আবার এরকমভাবেও চিন্তা করতে পারো, দেখো ধরো তো এদিকেও কেউ টানতেছে তোমাকে, এদিকেও ধরো তোমাকে কেউ টানতেছে, এবং দুজনেই সমানভাবে টানতেছে। তাহলে তুমি না এদিকে যাবা না এদিকে যাবা, তুমি কি একটা জায়গায় স্থির থাকবা। পরমাণু সমূহের ক্ষেত্রে জাস্ট সেম জিনিসটাই ঘটতেছে, যে তারা ওই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী এই দুইটা বলের মান যেহেতু সমান, সেহেতু তারা কি করতেছে, এক জায়গায় তারা স্থির থাকতে পারতেছে। এখানে মূলত ওই কথাটাই বোঝানো হচ্ছে যে ইলেকট্রনগুলো যে স্থির থাকবে কিভাবে থাকবে, এই যে বললাম যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের মান সমান, এবং এই বলের মান সমান হওয়াতে তারা কি করতে পারবে, এক জায়গাতে স্থির থাকতে পারবে। সো এই যে এইখানে মূলত এই কথাটাই বলা হয়েছে যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল। তো জাস্ট এবার আসো তাহলে এই 5টা পয়েন্টের মধ্যেই কিন্তু রাদারফোর্ডের যে পরমাণু মডেল, এই পরমাণু মডেলের মূল কথাগুলো এই 5টা পয়েন্টের মধ্যেই চলে এসেছে আমাদের। এবারে কিছু ত্রুটি নিয়ে আমরা কথা বলবো, যে রাদারফোর্ড হ্যাঁ অবশ্যই সেই তার পরমাণু মডেলটা আমাদের কেমিস্ট্রিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাট এই সত্ত্বেও তার কিছু ত্রুটি ছিল, তার কিছু ভুল ছিল। প্রথম কথা হচ্ছে সেই কক্ষপথের ব্যাসার্ধ এবং আকৃতি, ঠিক আছে, ব্যাসার্ধ বলতে যেহেতু সে মানে কিরকম হবে ব্যাসার্ধ বা ব্যাস সে সম্পর্কে কোনো সুস্পষ্ট কনসেপ্ট সে দিতে পারে নাই। কক্ষপথের ব্যাসার্ধ বা আকৃতি সম্পর্কে সুস্পষ্ট কোনো কনসেপ্ট দিতে পারে নাই। নাম্বার 2, আমরা এটাকে সৌরজগতের সাথে কম্পেয়ার করেছি, ঠিক আছে, কিন্তু দেখো
সৌরজগতে খেয়াল করো, এই যে আমি যে দুইটা পয়েন্ট মার্ক করলাম, সৌরজগতে সূর্য এবং গ্রহগুলোর কিন্তু কোনো চার্জ নাই। তুমি সূর্যকে পজিটিভ, গ্রহকে নেগেটিভ এটা বলতে পারবে না। বাট পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কিন্তু চার্জ রয়েছে, নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। সো এখানে মূল ত্রুটি হচ্ছে যে আমরা যখন কম্পেয়ার করব তখন সেই কম্পেয়ারটা সমান সমান হতে হবে, এরকম না যে আপস অ্যান্ড ডাউন হবে, এরকমটা না। সো এই জন্য এই জায়গাতে সেটা আসলে হয় নাই, কনসেপ্টটা সমান হয় নাই। পজিটিভ নেগেটিভ যে আমরা সমান বলবো, তো সেইটা সমান হয় নাই। কেন? কারণ একটা সূর্য এবং গ্রহ এদের তো কোনো চার্জ নাই, বাট ইলেকট্রন এবং নিউক্লিয়াসের তো চার্জ রয়েছে। সো এই কম্পেয়ার করাটা সঠিক হয় নাই। আচ্ছা, তারপরে 3 নম্বর পয়েন্ট বলতেছে যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াস কিভাবে ঘুরবে, একের অধিক পরমাণু বিশিষ্ট জায়গায় নিউক্লিয়াস কিভাবে ঘুরবে সে সম্পর্কে কোনো সঠিক তথ্য দেওয়া হয় নাই। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা সবার জন্য গুরুত্বপূর্ণ এবং এটা থেকে প্রশ্ন আসে। আমি এই 4 নম্বর পয়েন্টটাতে তোমাদেরকে একটু ফোকাস করতে বলবো। এই চিত্রটা একটু দেখো তো, এই চিত্রটা কি বলতে চাচ্ছে? এই চিত্রটা তোমাকে বলতে চাচ্ছে যে নর্মালি যে কোনো জায়গায় যদি ঘুরতে চাও, তুমি ধরো তুমি একটা মাঠ দৌড়াবা, তোমার কি এনার্জির প্রয়োজন হবে না? শক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি দৌড়াতে পারবা। যখন তোমার শক্তি শেষ হয়ে যাবে তখন তুমি কিন্তু সেই আর দৌড়াতে পারবে না। সো বিজ্ঞানী ম্যাক্সওয়েলের কথা হচ্ছে ইলেকট্রন তো ঘুরবে, আমরা বলতেছি ইলেকট্রন কক্ষপথকে কেন্দ্র করে ঘুরবে, বাট কতক্ষণ ঘুরবে? যতক্ষণ তার এনার্জি থাকবে। যখন তার এনার্জি থাকবে না বা যখন তার কাছে পর্যাপ্ত এনার্জি মানে জমা থাকবে না, তখন সে কিন্তু আর ঘুরতে পারবে না। একটা সময় দেখো, এই যে একটা বস্তু যখন ঘুরতে ঘুরতে একটা সময় সে নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাবে। কেন পড়বে? কারণ তার এনার্জিটা শেষ হয়ে গেছে। আমাদের যত বেশি এনার্জি থাকবে তত আমি বড় কক্ষপথে ঘুরতে পারবো, বড় কক্ষপথ। বাট যখনই আমার এনার্জি আস্তে আস্তে কমে যাবে, তখন দেখো এই যে দেখো এনার্জি কমে যাচ্ছে, আস্তে সে আরো তার কক্ষপথে ছোট হয়ে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে, আরো ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে এইটা যে এনার্জি যত বেশি আমি তত বড় কক্ষপথে ঘুরবো। আমার যখন আস্তে আস্তে এনার্জি কমে যাবে তখন আমি আস্তে আস্তে নিচের যে কক্ষপথ বা ছোট যে কক্ষপথ আছে আমি সেই কক্ষপথে নেমে যাবো। একটা সময় আমার কাছে আর কোনো এনার্জি থাকবে না, তখন আমি কোথায় পড়ে যাব? নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাব। এইটা আসলে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের কথা। এখন বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্বটা অনুযায়ী তুমি চিন্তা করো রাদারফোর্ডকে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের ইলেকট্রনগুলো তাহলে কোথায় পড়বে? অবশ্যই নিউক্লিয়াসে পড়বে। কিন্তু ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে পড়ে যায় তাহলে পরমাণুর যে মূল গঠন, যে আমরা যে বলি যে কক্ষপথে থাকবে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন আর নিউট্রন, সেটা কি সেই রুলসটা কি ভঙ্গ হয়ে যাচ্ছে না? সেই রুলসটা ভঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে কথা হচ্ছে যে ম্যাক্সওয়েল তত্ত্বকে যদি আমরা রাদারফোর্ডের সাথে কম্পেয়ার করি, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্বটাকে যদি আমি রাদারফোর্ডের মডেলের উপরে নিয়ে বসাই, তাহলে এই মডেলের একটা ত্রুটি লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলের ইলেকট্রনগুলো যে ঘুরবে সেই ঘোরার শক্তি বা এনার্জিটা আসলে কই থেকে আসবে এই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কিছু বলে নাই। ঠিক আছে কথাটা? সো বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলের মধ্যে শক্তি কোন জায়গা থেকে আসবে, ইলেকট্রন কার থেকে শক্তি নিয়ে ঘুরবে, এই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারে নাই। যার কারণে আমরা দেখো এটা বলি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ঘূর্ণনের পথ ছোট হতে থাকবে এবং একসময় ইলেকট্রনটি নিউক্লিয়াসে পতিত হবে। ঠিক আছে? অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে, কিন্তু বাস্তবে সেটা ঘটে না। এই যে খেয়াল করো, বাস্তবে সেটা ঘটে না আমি বলতেছি, এই বাস্তবে যে ঘটে না, কিন্তু এই না ঘটার পিছনে তো একটা রিজন রয়েছে। হ্যাঁ, সেই বিজ্ঞানী রাদারফোর্ড সেই কথাটা আসলে আমাদের কাছে সুস্পষ্ট করে বলে যায় না যে হ্যাঁ আমি এই জন্য ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে পড়তেছে না। তো এই জন্য জাস্ট এটাকে একটা ভুল ধরা হয় যে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলের ইলেকট্রনগুলোর এনার্জি কোন জায়গা থেকে আসবে এই সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারে নাই। তো এই হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের যে মডেল, সেই মডেল নিয়ে আমরা আসলে আলোচনা করলাম। এবারে চলো আমরা বোরের মডেল নিয়ে কথা বলবো। ওকে ফাইন, তো দেখো এবার আমরা বোর পরমাণু মডেল নিয়ে কথা বলবো। সো মনে রাখতে হবে বোর পরমাণু মডেল কিন্তু মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সে সংশোধন করেছে। মানে কি হয়, তুমি একটা কাজ ভুল যখন করবো তখন পরে যে আসবে সে তোমার ভুলগুলোকে সংশোধন করবে আগে। সো সেটাই হয়েছে। তো বোর পরমাণু মডেলের সর্বপ্রথম কথা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের একটা ত্রুটি ছিল যে সেই কিন্তু আসলে ইলেকট্রনগুলো কোন জায়গায় কাকে কেন্দ্র করে ঘুরবে সেরকম কোনো কনসেপ্ট, সুস্পষ্ট কোনো ধারণা সে বলে দেয় না। এবার দেখো এখানে প্রথম পয়েন্ট যেটা বলতেছে যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো কোনো কক্ষপথে ঘুরতে পারে না, বরং সুনির্দিষ্ট কিছু কক্ষপথে ঘুরে। সেই কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এন এর মানের সাথে এগুলোর কিছু নাম রয়েছে। ফর এক্সাম্পল ধরো এখানে আমরা বলতে পারি এন যদি 1 হয় এটাকে বলা হয় কে, এন যদি 2 হয় সেটাকে বলা হয় কে এল, এন যদি 3 হয় এম, এন যদি 4 হয় তাহলে সেটাকে বলা হয় এন। ঠিক আছে?
KLMN। সো এই কথাগুলোই জাস্ট এখানে বলা হয়েছে যে আমাদের এন এর নাম রয়েছে এবং সেই এন এর নামের ভিত্তিতে আমরা শক্তি স্তরগুলোর নামকরণ করে থাকি। ফাইন, প্রথম পয়েন্টে চলে গেল। আমরা যাচ্ছি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টে কি বলছে দেখো, দ্বিতীয় পয়েন্টে সে একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যে কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরবে তখন সে একটা ভরবেগ তৈরি করতে পারবে। কেননা যেই বস্তুর ভর আছে এবং তার যখন বেগ সৃষ্টি হয় তখনই কিন্তু আমরা বলি ওই বস্তুর ভরবেগ সৃষ্টি হয়। এটা তোমরা ফিজিক্স থেকেও ভালো একটা কনসেপ্ট পেয়ে যাবে আসলে ভরবেগ জিনিসটা কি। সো ইলেকট্রনের যেহেতু ভর আছে, যদিও সেটা খুবই ক্ষুদ্র একটা মান বা খুব ছোট একটা মান, বাট তার সাথে তার ভরবেগ সম্ভব এবং সেই ভরবেগের সূত্র কি mvr = nh/2π। এখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগকে mvr দ্বারা প্রকাশ করা হয়। এই যে তাহলে আমাদের mvr দ্বারা বোঝাচ্ছি আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, n দ্বারা বোঝানো হচ্ছে কক্ষপথের সংখ্যা, h দ্বারা বোঝানো হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক যার মান হচ্ছে ফিক্সড 6.626 10⁻³ প্লাঙ্ক ধ্রুবক, আর পাই এর মান তো 2 × 3.1416। তার মানে এখান থেকে আমাকে কৌণিক ভরবেগের ফর্মুলা জানতে হবে, যেটা বলছিলাম যে কিছু গাণিতিক সমস্যার সমাধান করা লাগতে পারে তোমাদের, করা লাগবে। তো সেইটার একটা আইটেম অলরেডি চলে এসেছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে সূত্রটা আমাদের কাছে ক্লিয়ার, mvr = nh/2π। mvr দ্বারা কৌণিক ভরবেগ, n দ্বারা কক্ষপথের সংখ্যা, h দ্বারা বোঝানো হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। তো আমরা এখন কিছু রিলেভেন্ট ম্যাথ দেখি যে আসলে ম্যাথও তো আমাদেরকে সলভ করতে হবে। তো আমরা আসলে এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সলভ করার চেষ্টা করি। তো এইটা একটা বোর পরমাণু মডেল। এখানে দেখো প্রশ্ন তোমাকে কি বলেছে, এখানে প্রশ্নে তোমাকে বলেছে যে প্রদত্ত চিত্রে মানে এই চিত্রের মধ্যে সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান, এখানে দেখো 4টা শক্তি স্তর রয়েছে, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তোমাকে একটু আগে যে সূত্রটা দেখানো হইলো ওই সূত্রেরই অ্যাপ্লিকেশন মানে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি হতে পারে, কোশ্চেনটা কিরকম আসতে পারে তার কিছু নমুনা প্রশ্ন আমরা কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে রেখেছি। তো আমরা আসলে এখন এটা নিয়ে একটা কথা বলবো। এখানে সর্বশেষ শক্তি স্তর বলেছে, সর্বশেষ শক্তি স্তর কোনটা, n, তাই না? দেখো তো তাহলে এটা কয় নাম্বার সিরিয়ালে পড়তেছে, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, আর এটা হচ্ছে আমাদের 4। সো আমার n এর ভ্যালু কত হবে বলো তো, কক্ষপথের সংখ্যা দেখো n এর মান কত হচ্ছে, 4 হচ্ছে, n এর মান 4। আর প্লাঙ্ক ধ্রুবক তো ফিক্সড মান, এটা তোমাকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, 6.626 10⁻³ ওকে, গেল এটা আমার। তো দেন আমরা এখন এখান থেকে কি করতে পারি, আমরা এখন এখান থেকে এটাই করতে পারি যে প্রদত্ত চিত্রে সর্বশেষ শক্তি স্তরে n এবং সেখান থেকে আমাদের কৌণিক ভরবেগ কি হবে, সূত্র বসাই ফার্স্টে যে mvr = nh/2π, mvr = nh/2π। তো আমাদের n এর মান কত, এই যে দেখো আমরা n এর মান 4 পেয়েছি, এই যে n এর মান হচ্ছে 4, আর প্লাঙ্ক ধ্রুবক তো এটা অলরেডি আমরা জানি, এইখান থেকে আমাদের এই ভ্যালু, আর 2π মানে কত 2 × 3.1416। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই অ্যান্সারটাই আসবে, একটা ক্যালকুলেটর দিও। ওকে, তো তোমরাও ক্যালকুলেশন করে দেখবা যে মানটা এরকম আসে কিনা। মূল ব্যাপারটাই হচ্ছে এই কৌণিক ভরবেগ নির্ণয় করতে তোমার মাত্র একটা ভ্যালু জানলেই হচ্ছে। আমাদের একটা ভ্যালু যদি আমরা জানি তাহলে আমরা সেখান থেকে খুব ইজিলি কৌণিক ভরবেগ বের করতে পারবো। সেই একটা ভ্যালু কি বলতো, এই n এর মানটাই আমাকে শুধু জানতে হবে। প্রশ্নে আমাকে n এর মানটাই বলে দিবে, আর কিন্তু কিচ্ছু বলবে না, কেননা সূত্রের পাই হচ্ছে ফিক্সড ভ্যালু, h হচ্ছে ফিক্সড ভ্যালু। সো তোমার এদের মানটা যদি তুমি জানতে পারো তাহলে বাকি যে আদার্স যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো তুমি এখান থেকে অনায়াসে জানতে পারবা। তো এখান থেকে সম্ভবত রেজাল্ট আসবে 4.2182 10⁻³ মিটার স্কোয়ার kg/s। ব্যাস, আমাদের এখান থেকে এই অ্যান্সারটুকু আমরা নিতে পারবো। আমাদের এইটা এখান থেকে একটা আইটেম ছিল, যে আইটেমটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আরেকটা প্রসেস বলতে কৌণিক ভরবেগ অনেকভাবেই আসতে পারে, তার আরেকটা নমুনা বা একটা স্যাম্পল কোশ্চেন। এখানে কি বলতেছে দেখো, আচ্ছা এখানে আমাদেরকে বলতেছে যে প্রশ্ন 2, খেয়াল করো প্রশ্ন 2 বলতেছে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, এখানে দুইটা প্রসেস, একটা হচ্ছে পদ্ধতি 1, একটা হচ্ছে পদ্ধতি 2। দুইটা প্রসেসের মধ্যে মানে যেই জায়গাটার মধ্যে গড়মিল সেই জায়গাটা হচ্ছে এক জায়গায় 3D আছে আর এক জায়গায় আছে কত 4s। এখন বলতেছে যে মৌলটির, খেয়াল করো, মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। যোজ্যতা ইলেকট্রন, এখন যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেটাকে বলবো আমরা যোজ্যতা ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেটাকে বলি আমরা যোজ্যতা ইলেকট্রন। তো আমরা জানি যে পটাশিয়ামের এই প্রসেসটা আসলে কারেক্ট না, মূল আসলে সঠিক প্রসেস কোনটা, 3D হবে না, 4s এ যাবে, ইলেকট্রনগুলো 4s এ যাবে। তো আমরা এখান থেকে জাস্ট দেখো, তাহলে
আমাদের কি দরকার, যেহেতু বলছে যোজ্যতা ইলেকট্রনটি, তাহলে যোজ্যতা মানে কি সর্বশেষ। এখন সর্বশেষের মধ্যে কি আমি 3 ধরবো সর্বশেষ নাকি 4 ধরবো? অ্যান্সার হচ্ছে আমার এন এর ভ্যালু কত হবে 4। কেন? কারণ উপরের প্রসেসটা সঠিক না। এটা কোন নীতি অনুযায়ী? আউফ বাউ নীতি অনুযায়ী উপরের প্রসেসটাকে আমরা সঠিক ধরতে পারবো না। তাহলে সেই হিসেবে এখানে ওই কথাগুলো লেখা হয়েছে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4 এ যায়, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন কত হবে 4 হবে, যোজ্যতা ইলেকট্রন 4 হবে। এবং এখন আমরা সেই 4 নিয়েই আসলে আমাদের বাকি যে আলোচনা আছে সেই আলোচনা আছে। আমরা আমাদের এন এর মান পেয়ে গেছি, এইচ এর মান হচ্ছে কি এই, দেন MVR = NH/2π, জাস্ট ফর্মুলা বসাবো। দেখো তাহলে কি এন এর মান 4, এই যে 4 বসাইছি, এইচ এর মান ফিক্সড, এই যে এইচ এর মান ফিক্সড, আর 2π তে 2π দিয়ে আমরা এখান থেকে আমাদের ফাইনাল অ্যান্সারটা কমপ্লিট করে ফেলবো। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হচ্ছে 4.22 × 10⁻34। ফাইন, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। যাচ্ছি আমরা আমাদের পরবর্তী অংশে। দেখো তো আরও একটা চিত্র আছে, এই চিত্রের মধ্যে দেখো কি বলতেছে যে আমি আরেকটু উপরে যাই, এখানে মেনশন করে দিছি তোমাকে যে মডেলটির এল চিহ্নিত কক্ষপথ কোনটা? এই যে এল, ঠিক আছে। তাহলে এল কি বলতো? দ্বিতীয় কক্ষপথ। এল কি আমাদের সেকেন্ড কক্ষপথ। আমাদের ওই যে রিলেশন ছিল, প্রথম কক্ষপথকে কে, সেকেন্ড কক্ষপথকে এল, তারপরেরটাকে এম, তারপরেরটাকে এন, এইভাবে আর কি। তাহলে এখানে বলতেছে যে আমাদের দ্বিতীয় প্রধান শক্তি স্তর, যেখানে এন এর মান কত? যেখানে এন এর মান হচ্ছে 2। তো এখন আমরা এখান থেকে জাস্ট বাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। এই যে MVR = NH/2π, দেন এখান থেকে দেখো ওই যে আমরা এন এর মানটা 2 পেয়েছিলাম। সো বলছিলাম যে তোমাদেরকে যে এন এর মান বলে দিলেই সেইখান থেকে তুমি কৌণিক ভরবেগের মান নির্ণয় করতে পারবে। দেখো এখান থেকে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। তো তাইলে আমরা মোটামুটিভাবে রাদারফোর্ডের বোরের পরমাণু মডেলের যে গাণিতিক যে অংশগুলো ছিল, কৌণিক ভরবেগ, যেটা শিরোনাম হচ্ছে কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগের মান আমরা নির্ণয় করতে পারলাম। তো চলো এবার অন্য একটা আইটেম নিয়ে কথা বলি। নেক্সট যে আইটেম বোরের মডেল থেকে দেখো কি বলতেছে যে বোর মডেল অনুসারে কোনো কক্ষপথের ব্যাসার্ধ এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় সূত্র। অর্থাৎ আমরা চাইলে বোর মডেল থেকে তো এতক্ষণ আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করেছি, এবার আমরা চাইলে কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ সেখান থেকে নির্ণয় করতে পারবো, এবং অথবা ইলেকট্রন যে ঘূর্ণায়মান সেই ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগও আমরা চাইলে এখান থেকে সহজে নির্ণয় করতে পারবো। তো দেখো সূত্র কি? সূত্র হচ্ছে MVR = NH/2π। এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে যেই ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের ব্যাসার্ধ, যেটার একক হচ্ছে গিয়ে মিটার, আর ভি হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের বেগ, অর্থাৎ কত বেগে সে ঘুরতেছে কক্ষপথের মধ্যে। আর এখানেও কিছু ফিক্স ভ্যালু রয়েছে, যেরকম হচ্ছে এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটা হচ্ছে ফিক্স ভ্যালু, আর এর মান তো অলরেডি আমি তোমাকে পরিচয় করিয়ে দিলাম। তো এখানে টোটাল সূত্রটাকে দেখো, আমরা কিন্তু আগের বার মূল ডিফারেন্সটা কি, আগে আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করেছি, এবার আমরা কক্ষপথের ব্যাসার্ধ বেগ নির্ণয় করব। সূত্র সেম, দেখো এটাও কিন্তু MVR = NH/2π। তাহলে আগের ম্যাথ এবং এখনকার যে টপিকটা এসেছে এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আগের বার আমরা কিন্তু MVR কে চেঞ্জ করি নাই, MVR যেভাবে ছিল ঠিক সেম ভাবেই তাকে রেখেছি। এবার আর সেম জিনিসটা হচ্ছে না, এবার তুমি চাইলে MVR এদেরকে আলাদা করতে পারবা, এবং এদের আলাদা আলাদা পরিচয় কি হবে? এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর। সো দেখো এটা হচ্ছে ফিক্সড ভ্যালু, এম এর মান যেটা তোমাদেরকে এখানে দেওয়া হলো সেটা হচ্ছে ফিক্সড ভ্যালু, আর এই যে প্লাঙ্ক ধ্রুবক এটা হচ্ছে ফিক্সড ভ্যালু। সো আমাদের টোটাল সূত্রের মধ্যে এখন দুইটা ভ্যালু হচ্ছে কি ফিক্সড, আর পাই এর মান তো 3.1416, এটা তোমরা জানোই। তাহলে আননোন মান এখান থেকে কে আননোন মান এখান থেকে হচ্ছে কি ভি, আর হচ্ছে আর হচ্ছে এন। তাহলে এই তিনটা মান আমাদের আননোন, ভি এর মান, এন এর মান এবং এই আর এর মান, এই তিনটা আননোন, যে তিনটা মান চেঞ্জ হতে পারে, যেটা তোমাকে প্রশ্নে বলে দিবে সেই মানগুলোর কথা, এবং সেই মান অনুযায়ী তোমাকে এখান থেকে ভ্যালুগুলো, যেই মানগুলো কাজে লাগিয়ে এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে হবে। সো তাহলে আমরা ব্যাপারগুলো ক্লিয়ার, যে এম দ্বারা কি বোঝায়, ভি দ্বারা কি বোঝায়, আর দ্বারা কি বোঝায়, আরও অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলো কোনটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছি। তো এবারে চলো আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা গাণিতিক সমস্যা আমরা এখন সমাধান করব। তো এখানে এই যে দেখো এটা একটা প্রশ্ন আমাদের, তো এই প্রশ্নের মধ্যে এখন কি বলতেছে আমরা এখন সেটা একটু বুঝবো। বলতেছে যে এ ইলেকট্রনটির, দেখো এ ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। গতিবেগ মানে কি বলতো? ভি এর মান জানতে চাচ্ছে আমার কাছে, ভি এর মান, যে এই যে তুমি এইখানে যে এ ইলেকট্রনটা দেখতে পাচ্ছ সেই এ ইলেকট্রনের ভি এর মান তোমার কাছে জানতে চাচ্ছে। ফাইন, ভালো কথা। তো আমরা একটু আগে দেখেছি যে আমার কাছে আননোন কিন্তু তিনটা ভ্যালু। নাম্বার 1, এন এর ভ্যালু হচ্ছে আননোন, এন অজানা, সো এন এখানে প্রশ্নে বলে দিচ্ছে যে এন এর মান কত? 4। নাম্বার 2, কক্ষপথের ব্যাসার্ধ, আর এর মান অজানা, সো আর এর মানও আমাদেরকে বলে দিচ্ছে। তাহলে এন বলে দিচ্ছে, আর বলে দিচ্ছে, এইচ এর মান তো ফিক্সড, সেটা আমি জানি।
পাইয়ের মান তো সেটা আমি জানি, আর এম এর মান কত, এম বলতে কি ইলেকট্রনের, এম বলতে বোঝানো হয় ইলেকট্রনের ভর, সো ইলেকট্রনের ভরও ফিক্সড, সেটাও আমি জানি। সো এই তিনটা হচ্ছে ফিক্সড ভ্যালু, আর এই দুইটা হচ্ছে আননোন, যেটা তোমাকে প্রশ্ন বলে দিচ্ছে। সেখান থেকে তোমাকে এই যেই কক্ষপথের ইলেকট্রনের বেগ কত হবে সেটা বের করতে হবে। ওকে ফাইন। তো চলো আমরা এখন এখান থেকে আমাদের সেই এই ম্যাথটা কীভাবে সমাধান করা যায় আমরা এখন সেই প্রসিডিউর নিয়ে একটু কথা বলবো। ওকে, তো দেখো এইখানে এন এর মান হচ্ছে 4, ভালো কথা। ব্যাসার্ধ আর, এটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। কক্ষপথের ব্যাসার্ধ কত হতে পারে, তো কক্ষপথের ব্যাসার্ধ এই যে দেখো আর এর মানে যে এই যে আর এর মান আমাকে বলে দিচ্ছে, সো এই আর এর মানটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারলাম। তাহলে এন আমরা প্রশ্ন থেকে পাচ্ছি, আর আমরা প্রশ্ন থেকে পাচ্ছি, বাকি তিনটা কি জানা ভ্যালু আর কি। ইলেকট্রনের ভর হচ্ছে তুমি জানো, প্লাঙ্কের ধ্রুবক তুমি জানো, তোমাকে জাস্ট বের করতে হবে ভি এর মানটা। এখান থেকে আমরা ভি এর মানটা এখান থেকে বের করব। ফাইন। তো আসবে সূত্রে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এস বাই 2 পাই, আমরা ফর্মুলা বসাবো। ফর্মুলা বসিয়ে আমরা এখন এইখান থেকে ভি এর মানটা বের করব। ভি এর মানটা আমরা এখন বের করব। তাহলে এম এবং আর ভি এর সাথে কি গুণ আকারে আছে, এদেরকে আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে তারা কি হয়ে যাবে, তারা ভাগ হয়ে যাচ্ছে। সো ফাইনাল সূত্র দাঁড়ালো কি ভি ইজ ইকুয়াল টু এন এইচ 2 পাই এম আর। এখন সবার মান কি তোমার কাছে আছে দেখো তো, এন এর মান আছে, আর এর মান আছে, এম এর মান আছে, এইচ এর মান আছে, তো আমার কাছে সবার ভ্যালু আছে। সো আমি সেই ভ্যালুগুলোকে জাস্ট এখান থেকে ইনপুট করে দিব আর কি। এন এর ভ্যালু হচ্ছে কি 4, এই যে 4, তারপরে এইচ এর ভ্যালু ফিক্সড ভ্যালু 2 পাই, আর হচ্ছে কি আছে এম আর, এম এর মান কত, এম এর মান হচ্ছে 9.11 10 টু দি পাওয়ার -31, আর আর এর মান ছিল আমাদের 8.5 10 টু দি পাওয়ার -10। এই সমস্ত ভ্যালুগুলো ক্যালকুলেশন করলে এই রেজাল্ট আমরা পাচ্ছি 5.45 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে তোমাকে আরেকটু কথা বলে দিই আমি, অনেক সময় হতে পারে এই অ্যান্সারটা তোমাদের সায়েন্টিফিক মোডে আসবে না। তোমরা জানো যে আমাদের সায়েন্সের ক্যালকুলেটর যেগুলো আমরা ব্যবহার করি, এই ক্যালকুলেটর একটা মোড রয়েছে সায়েন্টিফিক মোড, ঠিক আছে। সেই সায়েন্টিফিক মোডে তোমরা জানো যে 1000কে আমরা কত লিখি 10 টু দি পাওয়ার 3, সো এরকম লেখা যায়, 1000কে 10 টু দি পাওয়ার 3 লেখা যায় সংখ্যাগুলো। তো অনেক সময় এই অ্যান্সারটা সায়েন্টিফিক মোডে আসতে নাও পারে, তখন তোমাকে সেটা সেখানে কনভার্ট করে নিতে হবে। কথা কি বুঝতে পেরেছো? সো কনভার্ট করে নিলে আমাদের এটা অ্যান্সারটা হয়ে যাবে আর কি। তাহলে আমরা মনে হয় এই যে ম্যাথমেটিক্যাল টার্মটুকু আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে আমাদেরকে কিভাবে কক্ষপথের একটা ইলেকট্রনের ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করতে হয়। আচ্ছা, আমরা যাচ্ছি আরেকটা টাইপের অঙ্কে। দেখো এই অঙ্কটা আসলে কি বলেছে, আমরা এটাকে একটু শর্ট করে ফেলি। দেখো এখানে বলতেছে যে চিত্রে নিউক্লিয়াস থেকে, খেয়াল করো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলতেছে যে চিত্রে নিউক্লিয়াস থেকে এম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। নিউক্লিয়াস থেকে এম কক্ষপথ, এম কক্ষপথের কথা বলেছে। সো আমার নিউক্লিয়াস কই, এই যেই, আমার এম কক্ষপথ কই, এই যেই। সো এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ কত হতে পারে এইটা আসলে আমার কাছে তারা জানতে চাচ্ছে। তাহলে আগের বারের প্রশ্নে আমার কাছে বেগ জানতে চাচ্ছিল, আর এবারের প্রশ্নে আমাদের কাছে ব্যাসার্ধ জানতে চাচ্ছে যে হ্যাঁ এখান থেকে নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের ব্যাসার্ধ কত হতে পারে। ফাইন। তাহলে শুরুতে দেখো কি বলতেছে, আমাকে শুরুতেই বলতেছে ইলেকট্রনের ভর। আচ্ছা, এটা অনেক সময় প্রশ্ন তোমাকে বলে দিতেও পারে, নাও দিতে পারে। সো এই যে আমাদেরকে শুরুতেই বলে দিচ্ছে যে ইলেকট্রনের ভর। সো এই ইলেকট্রনের ভর যদি বলে তাহলে এটা কিসের মান, ইলেকট্রনের ভর হচ্ছে এম এর মান। আচ্ছা, কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ, তাহলে এটা কিসের মান বলো তো, এটা হচ্ছে ভি এর মান। ভি এর মান যেহেতু বেগ বলে দিচ্ছে, এটা হচ্ছে ভি এর মান। প্লাঙ্ক ধ্রুবক এটাও তোমাদেরকে বলে দিচ্ছে, এটা হচ্ছে এইচ এর মান, এটা হচ্ছে এইচ এর মান। তাহলে কিসের ভ্যালু পাচ্ছি, এম এর ভ্যালু পাচ্ছি, আর পাচ্ছি কি ভি এর ভ্যালু পাচ্ছি, আর একটা হচ্ছে এইচ এর ভ্যালু পাচ্ছি। মিসিং ভ্যালু কি, মিসিং ভ্যালু হচ্ছে কি এন, এদের মান আমাদের কাছে নাই। কিন্তু এখানে যেহেতু এম কক্ষপথ বলছে, সো দেখো কে হচ্ছে 1, এল হচ্ছে 2, এম হচ্ছে 3। তো যেহেতু আমাকে প্রশ্নে এম কক্ষপথ বলছে, তাহলে আমার এন এর ভ্যালু কত হবে, তাহলে আমার এন এর ভ্যালু হচ্ছে 3। এন এর ভ্যালু কত হচ্ছে, এন এর ভ্যালু হচ্ছে 3। সো আমার দেখো সমস্ত ভ্যালুগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসতেছে। এম পেয়ে যাচ্ছি, ভি পেয়ে যাচ্ছি, এইচ পেয়ে যাচ্ছি, এন পেয়ে যাচ্ছি। সো এই ভ্যালুগুলো কিন্তু আমি অলরেডি এখান থেকে খুব সহজেই বের করে ফেলতে পারলাম। আচ্ছা ফাইন। তো দেন আমরা জাস্ট এইখান থেকে এই যেই ভ্যালুগুলো সমাধান করব, ভ্যালুগুলো সমাধান করে জাস্ট আমরা মানগুলো আগে করে নিলাম। দেন আসো আমরা জাস্ট এইখান থেকে যেই খেয়াল করো এই পয়েন্টটাতে আমরা আসবো এখন, এই যে এমভি আর। সো এখান থেকে আমরা আর বের করব, তাহলে এমভি গুণ আকারে আছে, ওই পাশে দেখো ভাগ আকারে চলে গেল। সমস্ত মান তোমার কাছে আছে, এন এর মান 3, এইচ এর মান 2 পাই এম ভি, সমস্ত মানগুলো আমার কাছে রয়েছে। সো এইখান থেকে আমাদের আর এর ভ্যালু আসতেছে কত, 3.6 10 টু দি পাওয়ার -10 মিটার, 3.6 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে বলা যায় কি, তাহলে বলা যায় এটাই যে আমরা এই যে এমভি আর এর যে মান রয়েছে সেই মান দিয়ে আমরা আমাদের যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো থেকে আমরা চাইলে ভি এর মান বের করতে পারি, চাইলে আমরা আর এর মান বের করতে পারি,
বা এইভাবে আমাদের যতগুলো মান রয়েছে সেই মানগুলোকে কাজে লাগিয়ে যেই মানটা অজানা সেই অজানা রাশির মান আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। তো আমরা এই যে বোরের যে পরমাণু মডেল থেকে আমরা দুইটা জিনিস বের করলাম। নাম্বার 1 আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা শিখলাম। নাম্বার 2 আমরা কক্ষপথের বেগ কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখে ফেললাম। আচ্ছা, তো চলো আমাদের এইখানে নেক্সট যে আইটেমটা সেটা দেখো, যে আরেকটা টপিক এখান থেকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। অর্থাৎ এই চিত্রটা থেকে আমরা একটু খুব সহজে ব্যাখ্যা করতে পারি। দেখো চিত্রটা আমাদের কাছে যদি চিত্রটা আমরা বুঝতে পারি তাহলে এইখানকার মূল বিষয়টা আমরা বুঝে ফেলবো। কি বলতেছে যে ইলেকট্রন যখন কোনো কক্ষপথে ঘুরবে, ইলেকট্রন যখন কোনো কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে সে কোনো শক্তি শোষণ বা শক্তি বিকিরণ করবে না। তোমাদের মনে আছে হয়তো রাদারফোর্ডের মডেলের একটা ত্রুটি ছিল শক্তি নিয়ে, তো সেই ত্রুটিটাই বিজ্ঞানী বোর এসে দূর করে দিয়েছে। তো বিজ্ঞানী বোরের মতবাদ অনুযায়ী যে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকবে কোনো শক্তি শোষিত হবে না, কোনো শক্তি বিকিরিত হবে না। বাট চাইলে ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নামতে পারে, তখন শক্তি কি হয়? বিকিরিত হয়, যেটাকে আমরা বলতেছি শক্তি নির্গত হয়। আবার দেখো চাইলে শক্তি কি হতে পারে? শোষিত হতে পারে। কখন? যখন আমরা নিচের কোনো শক্তি স্তর থেকে যখন আমরা কোনো উপরের শক্তি স্তরে যাব তখন শক্তি কি হতে পারে? শোষিত হতে পারে। অর্থাৎ উপর থেকে নিচে নামলে শক্তি বিকিরিত হবে, আর নিচ থেকে ইলেকট্রন উপরে উঠলে শক্তি শোষিত হবে। তো এই মতবাদটা কিন্তু বিজ্ঞানী বোর দিয়ে যাচ্ছে, এবং তার এই মতবাদ থেকেই কিন্তু আমরা কিছু এখানে একটা গাণিতিক সমস্যা, এখান থেকেও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসে, যে ডেল ই সমান সমান এইচ নিউ, আবার ডেল ই কে লেখা যায় E2 মাইনাস E1, আর এইচ আর নিউ এর পরিবর্তে কি লেখা যায়? সি বাই ল্যামডা। অর্থাৎ ফাইনাল সূত্রটা কি দাঁড়ালো? ফাইনাল সূত্রটা দাঁড়ালো আমাদের কাছে এইটা, যে ডেল ই, খেয়াল করো ফাইনাল সূত্র দাঁড়ালো এইটা, যে ডেল ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। ফাইন। তো আমরা তাহলে এখান থেকে এই অ্যান্সারটুকু কমপ্লিট করে ফেলতে পারবো। আচ্ছা, বোর মডেলের সাথে রাদারফোর্ডের মডেলের বোর মডেলের কিছু ত্রুটি রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে। দেখো আমরা কিন্তু বোর মডেল থেকে অনেক ভালো ভালো জিনিস জানতে পারছি, এই সত্ত্বেও তার কিছু ত্রুটি রয়েছে। সো সেই ত্রুটিগুলো একটু জানতে হবে। কি কি বলছে দেখো, বোর মডেলের ত্রুটি কি বলছে? বোর মডেলের ত্রুটিতে বলতেছে যে ইলেকট্রন একের অধিক ইলেকট্রন বিশিষ্ট ইলেকট্রনের জন্য কি হবে? বর্ণালী সৃষ্টি হবে। সেই বর্ণালী সম্পর্কে আমরা কোনো সুস্পষ্ট ধারণা পাই না। বোরের পারমাণবিক মডেলে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর ইলেকট্রন গমন করলে মূলত একটা রেখা পাওয়ার কথা বলছে এখানে, কিন্তু আসলে যদি আমরা শক্তিশালী কোনো যন্ত্র দিয়ে ট্রাই করি তাহলে দেখি অনেকগুলো রেখা পাওয়া যায়। আর 3 নম্বর ত্রুটি হচ্ছে যে বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু একটি বৃত্তাকার, খেয়াল করো শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয় যে এখানে আসলে বৃত্তাকার কক্ষপথ নয়, এখানে আরো অনেকগুলো উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে। অর্থাৎ ওই যে তোমরা SPDF যে কক্ষপথগুলো নিয়ে কথা বলি, উপশক্তি স্তরগুলো নিয়ে কথা বলি, তো বিজ্ঞানী বোর শুধু বলছে যে নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো গোলাকার কক্ষপথ থাকবে, কিন্তু সেই গোলাকার কক্ষপথের মধ্যে যে মানে বৃত্তাকার কক্ষপথের মধ্যে যে উপবৃত্তাকার কক্ষপথ থাকতে পারে সেই সম্পর্কে বিজ্ঞানী বোর কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারে না। সো এই জন্য এই যে এই তিনটা ত্রুটি আমরা বোরের মডেল থেকে জানতে পারি। ওকে, সো এইটুকু আমরা মোটামুটিভাবে কমপ্লিট করে ফেললাম। এবারে আসো সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষার হলের একটা মেজর টাইপের কোশ্চেন, যে বিজ্ঞানী বোর এবং বিজ্ঞানী রাদারফোর্ড এদের দুজনের মধ্যে কে আসলে ভালো, কার মডেলটা বেশি গ্রহণযোগ্য, এটা আমাদের একটা মেজর একটা কোশ্চেন থাকে। সো আমি ওই প্রশ্নের অ্যান্সারটা একদম হুবহুই তুলে ধরতেছি। সো এই চারটা জানা মানে কি, তোমার ওই প্রশ্নের অ্যান্সারটা তোমার কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে, তোমার আর কোনো কনফিউশন থাকবে না। নাম্বার 1 দেখো, ফার্স্ট অফ অল কক্ষপথের আকার আকৃতি, ঠিক আছে? তো বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু পরমাণু মডেলের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো বা সে কোনো ক্লিয়ার কাট কনসেপ্ট দিতে পারে নাই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে। বাট বিজ্ঞানী বোরের মডেলে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এবং তিনি দুইটা সূত্র দিয়েছেন। একটা হচ্ছে যে R = NH2π/mv, আর একটা হচ্ছে V = NH2π/mr। তো এখানে মূল ব্যাপারটাই হচ্ছে এইটা, যে আমরা যে কক্ষপথের আকার আকৃতি, সো দেখো এখানে R মানে কি বলতো? R মানে হচ্ছে কি ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ কার হয়? যেই বস্তু গোলাকার বা যেই বস্তু বৃত্তাকার তারই ব্যাসার্ধ হয়। সো বিজ্ঞানী বোরের মডেলের যে সূত্র, সেই সূত্র থেকে কিন্তু আমরা একটা সুস্পষ্ট ধারণা পাচ্ছি যে এখানে আসলে অ্যান্সারটা কিরকম হতে পারে। অ্যান্সারটা হচ্ছে কি? গোলাকার। বাট বিজ্ঞানী রাদারফোর্ড বলে নাই যে সেটা কি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার নাকি, এই সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা সে আমাদেরকে দেয় নাই। নাম্বার 2, কৈনিক ভরবেগ।
বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো কথাই বলা হয় নাই। কৌণিক ভরবেগ সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কিছু বলে নাই, বাট বিজ্ঞানী বোর পরমাণুর কৌণিক যে ভরবেগ সেই ভরবেগ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিয়েছেন এবং সূত্র বলে দিয়েছেন যে সূত্রটা হচ্ছে mvr = nh/2π। সো বিজ্ঞানী বোর সূত্র দিয়েছেন, বিজ্ঞানী রাদারফোর্ড কিছু বলেনও নাই এবং কোনো সূত্র সে প্রদান করে নাই। 3 নাম্বার, শক্তির শোষণ ও শক্তির বিকিরণ। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। সে এই পয়েন্টটা সে উল্লেখ করে নাই যে হ্যাঁ পরমাণুর মধ্যে ইলেকট্রন চাইলে উপরে যেতে পারে, চাইলে নিচে আসতে পারে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হতে পারে, শক্তির শোষণ, শক্তির বিকিরণ, পারমাণবিক বর্ণালী এই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো কথা বলে নাই। বাট বিজ্ঞানী বোর বলেছেন যে পরমাণু মডেলের শক্তি স্তরে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কে ধারণা দিয়েছেন। শোষিত এবং বিকিরণ শক্তির যেই শক্তিটা উৎপন্ন হবে, যে ইলেকট্রন যে শক্তি শোষণ করবে বা যে শক্তি বিকিরণ করবে, সেখান থেকে যে নিট যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা হচ্ছে ডেল ই, মানে টোটাল এনার্জির পরিমাণ, এবং এটা নির্ণয় করা যাবে এই c/λ, যেখানে c দ্বারা কি বোঝানো হয় বলতো? c দ্বারা বোঝানো হয় আলোর বেগ, c দ্বারা বোঝানো হয় আলোর বেগ, আর এই ল্যামডা দ্বারা বোঝানো হয় তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ এর মান তো অলরেডি আমরা অনেকবার বলেছি যে প্লাঙ্ক ধ্রুবক। c হচ্ছে আলোর বেগ আর ল্যামডা দ্বারা বোঝানো হয় তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা গেল এটা। 4 নাম্বার, পারমাণবিক বর্ণালী। রাদারফোর্ডের পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি, ঠিক আছে? কোনো সুস্পষ্ট ধারণা আমরা এখান থেকে পাচ্ছি না। বাট বিজ্ঞানী বোরের মডেলে আমরা পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা পাচ্ছি, এবং যদি আমরা সেটাকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করি, অর্থাৎ শক্তি শোষিত হয় এবং শক্তি যে বিকিরিত হয়, এই বিকিরিত শক্তির দ্বারা যেই আলো তৈরি হয়, সেই আলোকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাস করি, তাহলে আমরা দেখতে পাই সেখানে কি সৃষ্টি হয়? সেখানে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। ওকে ফাইন। তো আমরা তাহলে এখান থেকে এইটুকু আমরা নির্ণয় করতে পারবো। এবারে তো দেখো, খেয়াল করো লাস্ট লাইনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। উপরের ছক থেকে এটা বোঝা যায়, অর্থাৎ এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেই ছকের কথা বলতেছে, যে উপরের ছক থেকে এটা বোঝা যায় যে বোর ও রাদারফোর্ডের মডেলের মধ্যে বোর মডেলটি আধুনিক ও অধিক গ্রহণযোগ্য। তার মূল কারণটা দেখো, তার মূল কারণ হচ্ছে বিজ্ঞানী বোরের মডেলটা কিন্তু একদম সম্পূর্ণ সূত্রভিত্তিক, কনসেপচুয়াল, একদম টু দ্য পয়েন্টে সে কথা বলেছেন, সেই জন্য আমরা বলতে পারি যে এই মডেলটা বেশি গ্রহণযোগ্য। বাট অন্যদিকে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের নিউক্লিয়াস আবিষ্কারকে সেরা সাফল্য হিসেবে ধরা হয়। তার মানে যে বিজ্ঞানী রাদারফোর্ড খারাপ বা আমরা সেটাকে একদম ইগনোর করবো এমনটা না, বিজ্ঞানী রাদারফোর্ডেরও একটা সাফল্য রয়েছে। সেটা কি বলতো? নিউক্লিয়াস আবিষ্কারকে আমরা তার সেরা সাফল্য হিসেবে বিবেচনা করি। সো বিজ্ঞানী বোর এবং বিজ্ঞানী রাদারফোর্ড দুজনের মধ্যে কে ভালো বা কার মডেলটা বেশি গ্রহণযোগ্য? বিজ্ঞানী বোরের মডেলটা বেশি গ্রহণযোগ্য। সো এই হচ্ছে আমাদের মূলত দুইটা যে পরমাণু মডেল নিয়ে যে বেসিক আলোচনা ছিল, আমি একদম ম্যাথমেটিক্যাল টার্ম সহ সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবারে আমরা শুরু করব ইলেকট্রন বিন্যাসের টপিক। সো চলো আমরা এই টপিকটা শুরু করি। তো আমাদের এবারের টপিক বা এবারের মূল ফোকাসে থাকবে ইলেকট্রন বিন্যাস। তো দেখো, ইলেকট্রন বিন্যাসের ফার্স্ট অফ অল আমরা জানি অনেকগুলো শক্তি স্তর থাকে, প্রধান শক্তি স্তর, তারপরে হচ্ছে গিয়ে উপশক্তি স্তর। তো এখানে আমরা ফার্স্টে কথা বলতে চাচ্ছি প্রধান শক্তি স্তর নিয়ে। প্রধান শক্তি স্তরের মধ্যে কি কি থাকে দেখো, যে প্রধান শক্তি স্তর, তাহলে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা সূত্র হচ্ছে 2n²। এখানে এন এর মান দেখো 1 2 3 4 5 6 7 8 এভাবে হতে পারে। তো আমরা প্রধান শক্তি স্তর সম্পর্কে ইন ডিটেইলসে বললাম। নেক্সটে আমরা যাচ্ছি তার বাকি পয়েন্টগুলোতে। সো দেখো, কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কতটি? 2n² হবে সূত্র আমাদের, 2n²। তাহলে এখানে এন এর মান তুমি বসাই দাও। ফার্স্ট অফ অল এন এর মান যদি 1 হয় তাহলে আমরা জানি কে। এখানে ব্যাপারটা এরকম যে এন এর মান 1 হলে কে, 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন। তাহলে এই যে এন এর মান যেহেতু 1, তার মানে 2n², তাহলে এখান থেকে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? সেখানে সর্বোচ্চ 2টা। এন যদি 2 হয় তাহলে সেখান দ্বারা বোঝাচ্ছে এল, এবং এল ইলেকট্রন থাকতে পারবে 2n² সূত্র অনুযায়ী কয়টা? 8টা। 3 হলে এম, সেখানে থাকতে পারবে কয়টা? 18টা, ঠিক আছে। আর 4 হলে এন, সেখানে থাকতে পারবে 32টা। তাহলে আমরা 2n² এই সূত্র অনুযায়ী কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ, এইটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। নেক্সটে যাচ্ছি, এন থেকে যাচ্ছি আমরা পরবর্তী হচ্ছে উপশক্তি স্তর এল এর মান। এখন সেই এল এর মান নির্ণয় সূত্রগুলো কি হতে পারে দেখো, এল এর মান, তো মনে রাখতে হবে এল এর মান সম্পূর্ণরূপে এন এর মানের উপর নির্ভর করে। এল এর মান সম্পূর্ণরূপে এন এর মানের উপর নির্ভর করে। এল এর মান নির্ণয় সূত্র হচ্ছে এইটা, এই যে কি বলছি, এল এর মান নির্ণয় সূত্র 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে
n-1 পর্যন্ত, এইটাই আসলে এল এর মান নির্ণয়ের সূত্র। এখন দেখো আমি ফার্স্টে এখানে তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে আমাদের এল এর সর্বোচ্চ 4 রকমের মান আমরা পাবো সূত্র থেকে। সর্বোচ্চ 4 রকমের মান আমরা এল এর মান 0 হলে তার পরিবর্তে আমরা এস কে রিপ্রেজেন্ট করতে পারবো, 1 হলে তার পরিবর্তে পি কে রিপ্রেজেন্ট করা যাবে, 2 হলে তার পরিবর্তে ডি কে রিপ্রেজেন্ট করা যাবে, আর 3 হলে তার পরিবর্তে এফ কে রিপ্রেজেন্ট করা যাবে। অর্থাৎ আমরা এল এর 4 রকমের মানের সাথে 4 রকমের যেই সিম্বল, 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। এবারে আসো এল এর যে 4 রকমের মান পাবো বললাম, এইটার আসলে সত্যতাটা মানে কিভাবে দেখবো, এই যে দেখো আমরা এখন সেই এল এর মানের সত্যতাটা আমরা এখন কিভাবে যাচাই করবো, তার একটা নমুনা। তো খেয়াল করো, এন এর মান যদি 1 হয়, সেই 1 তুমি এইখানে বসাও, তাহলে 0 থেকে 1 - 1 তার মানে কত হবে বলো তো? 0 হবে। তাহলে 0 থেকে 0 তার মানে কি এল এর মান তখন কত হবে? 0। আচ্ছা, এন এর মান যখন 2, তাহলে আমি 2 ফার্স্টে এখানে বসাবো, তাহলে 2 - 1 কত হবে? 1। তাহলে ফাইনাল লাইনটা কি দাঁড়াচ্ছে? 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এখানে কি থাকবে? 0 থাকবে, 1ও থাকবে। আবার যদি আমি 3 বসাই, তাহলে 3 - 1 সমান কত? 2। 0 থেকে 2 পর্যন্ত তার মানে কি এখানে 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে। ঠিক আছে? আচ্ছা, আবার যদি 4 বসাও, 4 বসালে দেখো সেম কাহিনী 0, 1, 2, 3, কারণ 4 - 1 সমান 3, 4 - 1 সমান 3, সো 0, 1, 2, 3। ওকে, তাহলে আমরা এইটুকু মোটামুটিভাবে ক্লিয়ার করতে পেরেছি। এবারে খেয়াল করো, 0 হলে কি এস, তাহলে 1s, তারপরে কি 0 আর 1 তাহলে কি হবে? 2s 2p। এখন 2টা কেন আসলো? আমার এই যে এন এর মান এখানে 2, এন এর মান 2, সেজন্য দেখো সহগ আকারে 2 বসছে, আর 0 আর 1 আগেই তো বলে দিচ্ছে যে এল 0 হলে এস, এন 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। সো 0 এর জন্য হচ্ছে এস আর 1 এর জন্য হচ্ছে পি, সো 2s 2p। আচ্ছা, এবার আসো 3, এল এর মান যদি 3 হয় তাহলে 0, 1, 2, তাহলে 0 হলে এস, 1 হলে 2, 1 হলে 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি। তো এইখানে আমাদেরকে এই যে পার্টটা, সেটা কি হবে দেখো, এটা হবে 3s, এটা হবে 3p, দেন হচ্ছে 3d, 3s 3p 3d। আচ্ছা, ফাইনালি দেখো যদি 4 হয় তাহলে কি আসবে? 0, 1, 2, 3, তার মানে 4s 4p 4d 4f। আচ্ছা, এবারে আসো 5 হলে কি হবে দেখো। 5 হলে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার 5 হলে আমরা কি করব? তো 5 হলে দেখো আমাদের মান যদি আমরা 5 হই, এন এর মান যদি আমরা 5 ধরি, তাহলে কি আসে দেখো? 0 আসে, 1 আসে, 2 আসে, 3 আসে, 4 চলে আসতেছে, কারণ 5 - 1 সমান 4 এরকম আসা উচিত। কিন্তু আসলে 4টার আর দরকার নেই, এই ব্যাখ্যাটা আমি নিচে আবার লিখে দিয়েছি। অর্থাৎ এখানে মোট অরবিটাল থাকার কথা 5টি, কিন্তু প্রথম 4টি অরবিটালেই 32টি ইলেকট্রন থাকা সম্ভব বা 32টি ইলেকট্রন রাখা সম্ভব। তাই আমাদের আর এই যে 5, এই যে 4 এর জন্য এটা আর দরকার নাই। সো এই জন্য মোট অরবিটাল হবে 4টি, 5s 5p 5d 5f, এইটাই এখানে হবে। তো যেটা তোমাদেরকে এখানে মূল মানে এই লাস্ট লাইনে মূল সামারি হচ্ছে এইটা, যে n যদি 5 হয় তাহলে সেখানে তো অরবিটাল থাকার কথা 5টা, 5s 5p 5d 5f, আরও একটা অরবিটাল থাকা উচিত। কিন্তু আমাদের কথা হচ্ছে প্রথম যে 4টা অরবিটাল 5s 5p 5d 5f, প্রথম 4টা অরবিটালে আমরা 32টি ইলেকট্রনকে রাখতে পারতেছি। তাই আমরা আসলে এখানে 5 যে পরবর্তী যে অরবিটাল 4টার পরে যে আসার কথা ছিল তাকে কিন্তু আমার এখানে প্রয়োজন হচ্ছে না। এখানে মূলত এই জিনিসটার প্রতি ফোকাস করা হয়েছে। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ এখান থেকে প্রপারলি বুঝতে পেরেছো। ওকে, ফাইন। তো গেল আমাদের এইটুকু। এবারে জাস্ট এইটাকেই দেখো একটা ছকের মাধ্যমে আমরা একটু সাজিয়ে দিচ্ছি। এখানে আমাদের বইয়ে যে টেবিলটা আমাদের দেওয়া আছে, জাস্ট ওই টেবিলটা আমরা এখানে তোমাদের জন্য উপস্থাপন করতেছি। তাহলে যে এন এর মান 1, খেয়াল করো, এন এর মান 1, এল এর মান 0, এস 1s, 2টি ইলেকট্রন থাকবে। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা সূত্র। দেখো এই সূত্রটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম যে এই যে আমরা যে sp/df এর কথা বলি, কে কয়টি ইলেকট্রন নিবে। সো সূত্র হচ্ছে দেখো 2 × 12 + 1, এটা হচ্ছে সূত্র। সো এস এর জন্য খেয়াল করো 2, এস এর জন্য এল এর মানটা কত ছিল? 0 বলছিলাম, যে 0 হলে সেটা দ্বারা আমরা এস কে রিপ্রেজেন্ট করব। তাহলে কি হচ্ছে দেখো 2, 0 × 2 তার মানে 0 + 1 তার মানে 1, তাহলে ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 2। তাহলে সর্বপ্রথম যে এস যেই উপশক্তি স্তর, সেই উপশক্তি স্তর এর মধ্যে কয়টি ইলেকট্রন রাখতে পারবো? সর্বোচ্চ 2টা। এস এর জন্য এটা জাস্ট হিসাবটা হচ্ছে এরকম আর কি। আবার যদি তুমি এস এর পরিবর্তে এখন পি কে বসাবে, এখানে যদি আমরা এস এর পরিবর্তে পি কে বসাই তাহলে আমাদের জাস্ট একটা জায়গা চেঞ্জ হবে। এই যে দেখো তুমি এখানে পি কে বসাও, পি, তাহলে কি হবে? পি এর জন্য সেই ভ্যালুটা কত? 1, 1, 2 × 1 মানে 2, 2 + 1 মানে কত? 3। তাহলে পি এর জন্য সেটা কত হয়ে যাচ্ছে? তাহলে পি তে আমরা কয়টি ইলেকট্রন রাখতে পারবো? পি অরবিটালে 6টা, এস এ যেরকম 2টা, পি তে ঠিক সেম ভাবে 6টা। ডি তে কয়টা হবে দেখো?
আচ্ছা এই হচ্ছে আমাদের ডি। সো ডিতে হবে 10টা। এটার প্রমাণ কি? ডি এর 10টার প্রমাণ কি? এই যে দেখো এটা হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 আর 1 কত? 5, 5 দুগুণে কত হবে? 10। তাহলে ডিতে হবে কয়টা? ডিতে হবে 10টা। এফ এ হবে কয়টা? এফ এ হবে কয়টা? দেখো এফ এ হবে কয়টা? এই যে ধরো এটা এফ, হ্যাঁ এফ, তাহলে কত? 3, তাহলে 7, তাহলে 7 দুগুণে কত হবে? 14। সো এফ হবে 14টা। এই যে আমি যে প্রমাণটা তোমাদেরকে করে দেখলাম সেইটাই যে সেখানে বলতেছে। দেখো যে দেখো যেখানে যেখানে এস আছে আমাদের, যেখানে যেখানে আমরা এস কে পাচ্ছি সেই এস এর পরিবর্তে কিন্তু আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে সেখানে কয়টি ইলেকট্রন হবে। দেখো এস এর পরিবর্তে কয়টা? 2টা। আবার দেখো যেখানে পি, এই যে যেরকম পি, দেখো পিতে থাকতে পারে কয়টা? 6টা। আবার এই যে দেখো ডি, ডিতে থাকতে পারে কয়টা? ডিতে থাকতে পারে হচ্ছে গিয়ে এই যে দেখো 10টা। আবার এই যে দেখো এফ, সেই এফে থাকতে পারে 14টা। অর্থাৎ আমি একটু আগে তোমাদেরকে যে প্রমাণগুলো করে দেখালাম যে এসপিডিএফ কি মানে কোন জায়গায় কতটা ইলেকট্রন থাকতে পারে, সেই নমুনাগুলো তারা এখানে বলে দিচ্ছে। তো এই টেবিলের মূল সামারি কি? এই টেবিলের মূল সামারি হচ্ছে আমাদের 2n² যে সূত্র ছিল সেই 2n² সূত্র অনুযায়ী, খেয়াল করো 2n² সূত্র অনুযায়ী আমাদের n এর মান যদি 1 হয় তাহলে ইলেকট্রন থাকতে পারতো 2টা, এবং এখানে এখন আসেও কয়টা? এখানে এখন আসেও 2টা। আবার n এর মান যখন 2 ছিল সেখানে ইলেকট্রন থাকতে পারতো কয়টা? 8টা। আবার এখানে আসেও কয়টা? দেখো এস এর 2টা আর পি এর 6টা, যোগফল কত হচ্ছে? 8 হয়ে যাচ্ছে। 2n² সূত্র অনুযায়ী n এর মান যদি 3 হইতো তাহলে ইলেকট্রন থাকতে পারতো কয়টা? 18টা। আবার দেখো এস এর 2টা, পি এর 6টা, ডি এর 10টা, মিলে মোট কয়টা হচ্ছে? 18টাই হচ্ছে। তো আবার এন এর মান যখন 4 তখন 2n² সূত্র অনুযায়ী সেখানে থাকতে পারতো 32টা। আবার এস পি ডি এফ এই 4টা মিলে কয়টা হয়ে যাচ্ছে? 32টা হয়ে যাচ্ছে। সো ওভারঅল কি বলা যায়? ওভারঅল এইটাই বলা যায় যে এন এর মান এর সাথে আমাদের যে উপশক্তি স্তরগুলো এল এর মানের যে রিলেশন, সেই রিলেশনটা আমরা এই টেবিল থেকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। আবার দেখো এল এর মানের সাথে যে অরবিটালগুলো আসতে পারে সেই অরবিটালগুলোর নামও এখানে দেওয়া আছে। ওভারঅল এই ইসের মধ্যে আমাদেরকে এইটাই বোঝানো হচ্ছে। তো নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো, তাহলে এই টেবিলটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে আসো এই জায়গাটাতে, এটা কিন্তু একটা মানে দেখো একটা হাইলাইটেড জিনিস, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে অনেকগুলো জিনিস আমরা, অনেকগুলো ছোট ছোট জিনিস আমরা কভার করেছি। কি কি দেখো? সূত্র এটা, প্রতিটি প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কি? 2n²। অর্থাৎ মানে প্রত্যেকটা যে প্রধান যে গোলাকারগুলো রয়েছে বা প্রধান যে শক্তি স্তরগুলো রয়েছে সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কতটি? তার সূত্র হচ্ছে 2n²। সেকেন্ড, প্রতিটি প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর রয়েছে তা আমরা এল এর মান থেকে জানতে পারি। প্রতিটি প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর রয়েছে সেগুলো আমরা এল এর মান থেকে জানতে পারি। এবং তোমাদেরকে চাইলে হয়তো বা আমি এল এর মানটা এখানে অ্যাডও করে দিচ্ছি। দেখো এল এর মান নির্ণয়ের সূত্র কি? এল এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে 0 থেকে, এল এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত এল এর মান নির্ণয়ের সূত্র, যেটা আমি উপরে তোমাদেরকে দেখিয়ে আসছিলাম। সো ধরো এটা আমি এখানে তোমাদেরকে লিখে দিলাম। আচ্ছা 3 নাম্বার বলতেছি দেখো আবার প্রতিটি উপশক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে তা 2 ইন্টু 2, আচ্ছা 12+1 এই সূত্র দ্বারা নির্ণয় করা যায়। অর্থাৎ এস পি ডি এই যে কতগুলা মানে প্রত্যেকটা যে উপশক্তি স্তর সেখানে আসলে কতগুলো অরবিটাল রয়েছে সেটা তুমি চাইলে এই সূত্র থেকে বের করে ফেলতে পারো। আমি একটা এক্সাম্পল তোমাকে দিয়ে দেখাচ্ছি। ফর এক্সাম্পল ধরো তুমি ডি এর জন্য কাজ করতে চাচ্ছ, ডিতে কতগুলো উপশক্তি স্তর রয়েছে সেটা তুমি জানতে চাচ্ছ, তাহলে সূত্র লেখো 2l+1, ঠিক আছে। আচ্ছা 2, এবারে দেখো এল এর যে 4টা মান ছিল 0, 1, 2, 3, ডি এর জন্য মানটা কত ছিল? 2+1, তাহলে টোটাল কত হচ্ছে? 5। অর্থাৎ ডি অরবিটালে, অর্থাৎ ডি উপশক্তি স্তরের মধ্যে মোট অরবিটাল রয়েছে কয়টি? 5টি। মোট অরবিটাল রয়েছে কয়টি? 5টি। নেক্সট দেখো কি বলতেছি, প্রতিটি অরবিটাল সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন ধারণ করতে পারে, এই যে 5টা। তাহলে প্রতিটি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হবে 2 × 12+1। তো এইখান থেকে জাস্ট আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিলেই মোট কতটা। তাহলে দেখো তাইলে এখানে বলতে চাচ্ছি যে ডি উপশক্তি স্তরের অরবিটাল আছে মোট কয়টা? 5টা। 5 × 2, তাহলে ডি উপশক্তি স্তর মোট ইলেকট্রন নিতে পারবে কয়টা? 10টা। সো এটার একটা সূত্র আমাদেরকে এখানে যা সংক্ষেপে বর্ণনা করে দিল যে আমরা কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন রাখতে পারবো, কতগুলো অরবিটাল থাকবে, প্রধান শক্তি স্তরের সূত্র কি, উপশক্তি স্তর এল এর মানের নির্ণয় সূত্র কি, ইত্যাদি ইত্যাদি ইন ডিটেলসে আমরা এখানে ব্যাখ্যা করে ফেললাম। আশা করছি তোমরা এই পার্টটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা, তো দেখো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের কয়েকটি নীতি রয়েছে। এই নীতিগুলোর মধ্যে সবথেকে যেগুলো আমরা বেশি ব্যবহার করি, যেগুলো সবথেকে বেশি আসে,
পাউলির বর্জন নীতি, আউফবাউ নীতি এবং হুনসেন নীতি। এই তিনটা নীতি আসলে আমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য খুব বেশি প্রয়োজন। এবারে আসো আমরা সেই নীতিগুলো সম্পর্কে জানবো। তো আমাদের এই 9-10 বইয়ে বা আমাদের এই সিলেবাসের মধ্যে দুইটা নীতি যেটা ব্যবহার হয় বেশি, একটা হচ্ছে আউফবাউ নীতি আর একটা হচ্ছে হুনসেন নীতি। তো ফার্স্টে আসো আমরা এই আউফবাউ নীতি নিয়ে একটু কথা বলি। দেখো এখানে কি বলতেছে নীতির মধ্যে, যে আউফবাউ নীতির মোট দুইটা সূত্র বা দুইটা কথা। নাম্বার 1, যে আমরা যে অরবিটালগুলো চিনি 4s 3d 4p 2s 2p, এই অরবিটালগুলোর মধ্যে যেই অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে, যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে। দেখো যে উদাহরণস্বরূপ আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পারি। দেখো এখানে কি বলতেছে যে 3d এবং 4s, আমরা দুইটা অরবিটাল নিয়ে কথা বলবো, একটা হচ্ছে 3d এবং একটা হচ্ছে 4s। তো এই দুইটা অরবিটালের মধ্যে দেখো 3d, এই যে 3d অরবিটালের জন্য n এর মান হচ্ছে 3, কারণ এই যে 3d যেহেতু সহগ 3, সো n এর মান কত হবে? 3 হবে। আর l এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 2, তাইলে n প্লাস l এর যোগফল কত? 3 প্লাস 2 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 5 পাচ্ছি। 3d এর জন্য n প্লাস l এর যোগফল কত পাচ্ছি? 5। আবার 4s অরবিটালের জন্য n এর মান 4, কেন না 4s যেহেতু, তাহলে s এর সহগ হচ্ছে 4, s এর সহগ 4 মানে n এর ভ্যালু হচ্ছে 4, আর s এর জন্য l এর মানটা হচ্ছে 0, তাহলে 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 4। তো 3d এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 5 আর 4s এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 4। কাজেই 3d অরবিটালের চেয়ে 4s অরবিটালের শক্তি কম, তাই এখানে ইলেকট্রন আগে কোথায় যাবে? 4s এ যাবে, তারপরে কোথায় যাবে? 3d তে যাবে। সো এইটা হচ্ছে আমাদের আউফবাউ নীতি। আউফবাউ নীতি এটাই বলতেছে যে যেই অরবিটালের শক্তি কম সেখানে আমরা ইলেকট্রন আগে পাঠাবো, যেখানে শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে পাঠাবো। আচ্ছা, আরেকটা নীতি আছে এখানে, দেখো খেয়াল করো কি বলতেছে, যে দুটি অরবিটালের, অর্থাৎ যদি কোনো কারণে n প্লাস l এর মান সমান হয়ে যায়, যদি দুটি অরবিটালের n প্লাস l এর মান সমান হয়, তাহলে যেই অরবিটালটিতে n এর মান কম, n এর মান কম তার শক্তি কম হবে, এবং যার n এর মান বেশি তার শক্তি কি হবে? বেশি হবে। ফর এক্সাম্পল দেখো 3d এবং 4p দুইটা অরবিটালের কথা চিন্তা করো। তাহলে 3d এর জন্য দেখো n এর মান হচ্ছে 3 আর d এর জন্য l এর মান হচ্ছে 2, তাহলে যোগফল কত হচ্ছে? 5। আবার 4p এর জন্য এই যে 4p, সো n এর মান হচ্ছে 4 আর p এর জন্য l এর মান হচ্ছে 1, যোগফল 5। তাহলে 3d এবং 4p দুইটারই কিন্তু n প্লাস l এর মানটা কি? সমান। বাট যেহেতু এইখানে 3d এর জন্য n এর ভ্যালুটা কম, n এর ভ্যালু যেহেতু এখানে 3, তাই আমরা 3d এর শক্তি কম ধরেই আমরা সেখানে কি করি? আগে ইলেকট্রন প্রবেশ করাই। সো এইভাবে আমরা আসলে আউফবাউ নীতির সাহায্যে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে কয়েকটা নীতি ফলো করি, যেখানে n প্লাস l এর মান যার কম হবে সে আগে ইলেকট্রন পাবে, যার বেশি হবে সে পরে ইলেকট্রন পাবে। এই নীতিটাই আমরা এখানে অনুসরণ করি। নেক্সটে দেখো, তাহলে আউফবাউ নীতি অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে সিকোয়েন্সটা হচ্ছে এরকম। এই যে এরকম একটা সিকোয়েন্স পাচ্ছি, যেটা কিনা তোমরা তোমাদের বইয়ের মধ্যে জাস্ট এরকম দেখতে পাচ্ছ। সো এটা আশা করি তোমরা পারবা। এবং এই নীতি অনুযায়ী দেখো, তাহলে আমরা এখন ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার, যে ইলেকট্রন বিন্যাস করতে হলে আমার আসলে এই আউফবাউ নীতিটা দরকার, যে কোন জায়গাতে আমি ইলেকট্রন আগে দিব, কোন জায়গাতে আমি ইলেকট্রন পরে দিব। নাম্বার 1 গেল এটা। নাম্বার 2 কি দরকার? কে কতগুলো ইলেকট্রন নিতে পারে। যেরকম দেখো এস কয়টা ইলেকট্রন নিতে পারে? 2টা। পি কয়টা নিতে পারে? 6টা। ডি কয়টা নিতে পারে? 10টা। এফ কয়টা নিতে পারে? 14টা। এই তো এই এস পি ডি এফ কে কতগুলো ইলেকট্রন নিতে পারবে সেই নাম্বারটা যদি আমরা জানি, তাহলে আমরা কিন্তু সহজেই এরকম ইলেকট্রন বিন্যাস আমরা সহজেই করতে পারবো। এরকম ইলেকট্রন বিন্যাস আমরা সহজেই করতে পারবো, যেরকম পটাশিয়াম বলো, ক্যালসিয়াম বলো, স্ক্যান্ডিয়াম বলো, টাইটানিয়াম বলো ইত্যাদি। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু পার্ট তোমরা বুঝতে পেরেছো। এবারে আসো, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, যেরকম আমি তোমাদেরকে একটা এক্সাম্পল একটু দেখিয়ে দিতে চাই, এখান থেকে তোমরা ফলো করো। যেরকম স্ক্যান্ডিয়াম, হ্যাঁ, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে। তো আমরা আসলে একটু দেখি আসলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আসলে কিভাবে করা যেতে পারে। দেখো তাইলে এসসি স্ক্যান্ডিয়াম, তাহলে 21। সো কি হচ্ছে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি হচ্ছে 4s2 3d1। ঠিক আছে, নর্মালি কিন্তু এই জিনিসটা এরকমভাবে হয় যে আমাদের 21টি ইলেকট্রন, তাহলে ফার্স্টে আমরা আউফবাউ নীতি ফলো করবো। সো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1, এই আমাদের 21টি ইলেকট্রন এখানে বন্টন করা হয়ে গেল। এবার আমার কাজ কি বলতো? এবার আমার কাজ একটু সাজানো। দেখো এটা কিন্তু সাজানো ভাবে নাই। সাজানো বলতে আমি এইটাই বুঝাচ্ছি। দেখো আমি এই লাইনটা লিখি 1s2,
তারপরে 2s2, তারপরে হচ্ছে 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, তারপরে 3d1, তারপরে 4s2। ঠিক আছে, সো এই যেই তাহলে দেখো সবগুলো 3 কে আমি এক সিরিয়ালে করে ফেললাম, 3s2, 3p6, 3d1 সবগুলো 3 এক সিরিয়ালে চলে আসলো, দেন হচ্ছে 4s2, দেন হচ্ছে 4s2। আর এখানে তো আগে থেকে 1s2, 2s2, 2p6 তো আছেই। তো এইভাবেই কিন্তু আসলে তোমাদের এই যে এই বইয়ের এই জায়গাতে কিন্তু জাস্ট সেম ভাবে ফলো করা হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আগে 3d1 আসছে, তারপরে 4s2। আবার 22 এর জন্য কি হয়েছে, ফার্স্টে 3d2 হয়েছে, তারপরে 4s2 হয়েছে আর কি। অর্থাৎ আমরা আগে হচ্ছে গিয়ে আউফবাউ নীতি ফলো করব, আগে আমরা আউফবাউ নীতি ফলো করব, তারপরে আমরা সেটাকে সাজাবো। এখানে হুট করে দেখে মনে হতে পারে যে স্যার আগে তো আমরা ডিতে ইলেকট্রন দিয়ে তারপরে এসি ইলেকট্রন দিয়েছি, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা ছিল কিরকম, ব্যাপারটা ছিল এরকম যে আগে আমরা আউফবাউ নীতি ফলো করে ইলেকট্রনগুলোকে বন্টন করে দিয়েছি, তারপরে সেই লাইনটাকে আমরা সাজিয়েছি। অর্থাৎ তোমরা যেটা দেখতে পাচ্ছ আমাদের বইয়ের মধ্যে বা অন্যান্য সকল জায়গায় তোমরা দেখবে এরকম ভাবে দেওয়া, বাট এই লাইনটা কিন্তু শুরুতে এভাবে ছিল। দেন এখান থেকে দেখে দেখে যে ফার্স্টে 1, তারপরে সমস্ত 2 গুলোকে এক সিরিয়াল করবো, তারপর সমস্ত 3 গুলোকে এক সিরিয়াল করবো, তারপরে 4 গুলোকে এক সিরিয়াল করে করে জাস্ট এই লাইনটা তৈরি করা হয়। ওকে, সো এইটুকু তোমরা ক্লিয়ার। এবারে আসো ইলেকট্রন বিন্যাসের মধ্যে কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম আছে। কি ব্যতিক্রমধর্মী নিয়ম, এখন আমরা সেই ব্যতিক্রমধর্মী নিয়মগুলো নিয়ে কথা বলবো। দেখো যে ফার্স্ট কোশ্চেন, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 2n² সূত্র মেনে চলে না। এটা পটাশিয়ামের বেলায়ও যেরকম ব্যতিক্রম, ক্যালসিয়ামের জন্য আসতে পারে। পটাশিয়াম বা ক্যালসিয়াম বোথ কেসেস সেম, যে এদের 19তম এবং 20তম ইলেকট্রনটা 2n² সূত্র মেনে চলে না। এখন 2n² সূত্র মেনে চলতেছে না কেন, কারণ কি দেখো 2n² সূত্র অনুযায়ী n এর মান 1 হলে ইলেকট্রন থাকতে পারে 2টা, 2 হলে থাকতে পারে 8টা, 3 হলে থাকতে পারে কয়টা, 18টা। তাহলে সেই হিসেবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, মূল ব্যাপারটা হচ্ছে পটাশিয়ামের 3 নাম্বার যে ঘরটা দেখো, পটাশিয়ামের 3 নাম্বার ঘরে কিন্তু নর্মালি 18টা হওয়ার কথা, বাট 18 না হয়ে ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে, 4s এ চলে যাচ্ছে, চতুর্থ ঘরে চলে যাচ্ছে। তো আমার তো আগে 3 নাম্বার ঘরটা পূর্ণ হয়ে দেন আমি 4 নাম্বার ঘরের কাছে যাব, কিন্তু এখানে সেরকমটা হচ্ছে না। 3 নাম্বার ঘর পরিপূর্ণ না করেই ইলেকট্রন চলে যাচ্ছে 4 নাম্বার ঘরে। এখন প্রশ্ন হচ্ছে কেন ইলেকট্রন 4 নাম্বার ঘরে যাচ্ছে। ওকে, আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। এবারে আসো কাহিনী। তো 3 নাম্বার ঘরে যদি আমার 18টি ইলেকট্রন রাখতে হয় তাহলে কি করতে হবে, 3s2, 3p6, 3d10 এইভাবে করলে আমার 18টি ইলেকট্রন হয়ে যাবে। কিন্তু আমি 3d10 আর 4s1 এর মধ্যে কাকে আগে বেছে নিব, অবশ্যই আগে আমি 4s কে বেছে নেব, কারণ অলরেডি আমি এটা নিয়ে কথা বলেছি আউফবাউ নীতি, তাই না? তাহলে আউফবাউ নীতি অনুযায়ী কি হচ্ছে দেখো, এই যে 4s এর জন্য n+l এর মান হচ্ছে 4, আর 3d এর জন্য n+l এর মান 5। তাহলে আমি তো চাইলেও 4s এর আগে 3d কে ইলেকট্রন দিতে পারতেছি না, কারণ না n+l এর মান কম হচ্ছে 4s এর। তাহলে যার n+l এর মান কম সে তো আগে ইলেকট্রন পাবে। সেই সূত্র অনুযায়ী আমাদের এই যে পটাশিয়ামের যে 19তম ইলেকট্রনটি, সেই 19তম ইলেকট্রনটি 2n² সূত্র, সেই সূত্রকে সে ফলো করতেছে না। সে ফলো করতে পারতেছে না কেন, কারণ আউফবাউ নীতি তাকে এটাকে প্রেশার ক্রিয়েট করতেছে যে না, আগে আমরা 3d কে ইলেকট্রন দিব না, আগে আমরা ইলেকট্রন দিব 4s কে, দেন আমরা যাব 3d এর কাছে। আচ্ছা, সো এটা কিন্তু পটাশিয়াম এবং ক্যালসিয়াম উভয়ের জন্য একটু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। এভাবে প্রশ্ন আসে প্রায়, তো আসলে যেন তোমরা অ্যান্সার করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, গ্রুপ 6 ও গ্রুপ 11 এর মৌলসমূহের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। আচ্ছা, গ্রুপ 11 এ কি আছে, কপার, সিলভার, গোল্ড। গ্রুপ 6 এর মধ্যে ক্রোমিয়াম আছে, হয়তো বা এর নিচে আরো অন্যান্য মৌল আছে। তাহলে এরাও কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। এখন এইখানে কেন ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়, জাস্ট সেটা একটু তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা এই ইলেকট্রন বিন্যাসটা ফলো করো, ক্রোমিয়াম, তাই না? এই ক্রোমিয়ামটা আসলে কিরকম ছিল জানো, এই ক্রোমিয়ামটা ছিল এরকম যে 1s2, 2s2, 2p6, দেন হচ্ছে 3s2, 3p6, দেন আচ্ছা আমি 4s-টাকে আগে লিখি, দেন হচ্ছে 4s2, 3d4, এভাবে ছিল। আচ্ছা, তো তাইলে কথা হচ্ছে যে এই যে 3d4 এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, এটাকে আমরা নিব না। এখন কেন আমরা এটাকে নিব না, কারণ আমাদের এই d4 বা d9 এটা একটা অস্থিতিশীল অবস্থা। তো অস্থিতিশীল অবস্থায় কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা যাবে না, ইলেকট্রন বিন্যাস রাখাও যাবে না। আমরা সেটাকে স্থিতিশীল করার চেষ্টা করব। তাহলে কিভাবে আমরা সেটাকে স্থিতিশীল করতে পারি, দেখো আমরা এখান থেকে জাস্ট দেখো এই যে পার্টটুকু আছে, আমরা এই পার্টটুকুকে চেঞ্জ করব। এই পার্টটুকুকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, এই যে আগে যেটা ছিল 4s2 আর 3d ছিল 4, তাহলে এখন চেঞ্জ করে আমরা এটাকে করব হচ্ছে 1 আর এটাকে করব 5।
অর্থাৎ D4 সম্ভব নয়, D4 স্থিতিশীল না, বা D5 আবার বেশি স্থিতিশীল। তো আমরা D4টাকে চেঞ্জ করে কিসে পরিণত করব, D5-এ পরিণত করব, এবং D5-এ যে পরিণত হবে এই জন্য এখান থেকে একটা ইলেকট্রন অর্থাৎ 4s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে, D এর কাছে চলে যাচ্ছে, D এর কাছে। এবারে যদি তুমি এটাকে সাজাও তাহলে কি হচ্ছে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এই যে সাজানোর পরে এখন এটা হচ্ছে। সো এই যে যেটাকে আমি এখানে মার্ক করে দেখাই দিলাম, দেখো 3d5 কি বেশি স্থিতিশীল অবস্থা, আবার 3d10 কি বেশি স্থিতিশীল অবস্থা। সো গ্রুপ 6 এবং গ্রুপ 11 এই যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলো কিন্তু এরকম মানে বেশি স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য পার্শ্ববর্তী যে এস অরবিটাল রয়েছে সেখান থেকে একটা ইলেকট্রন তারা কোথায় শিফট করবে, ডিতে শিফট করবে। ফলে D4 যে ছিল সে হয়ে যাবে D5, D9 যে ছিল সে হয়ে যাবে কি D10। তো এটা হচ্ছে আসলে গ্রুপ 6 এবং গ্রুপ 11-এর জন্য। আদার সমস্ত কিছু সেম, কোনো কিছুতে কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র আমরা চেঞ্জটা করব যে D4 করব না, D4-কে D5-এ রূপান্তর করব, D9-কে আমরা D10-এ রূপান্তর করব। ব্যাস, তাহলে আমাদের এখান থেকে এই যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস যেটা ছিল এটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো দেখো আমাদের এখন নতুন একটা টপিক শুরু হচ্ছে, সেটা হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। সো এইটা আসলে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এখান থেকে প্রশ্ন ম্যাথ আকারেই আসে। আমরা এখন সূত্রটা দেখব এবং প্রশ্নগুলো কিভাবে আসে সেটারও কয়েকটা স্যাম্পল ম্যাথ প্র্যাকটিস করব। শুরুতে সূত্র দেখো যে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। আচ্ছা, ভালো কথা। এখন মৌলের একটি পরমাণুর ভর এটা তো জাস্ট প্রশ্ন দেওয়া থাকবে, নিচের একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এইটার একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা কত 1.66 × 10⁻24। এটা হচ্ছে ফিক্সড ভ্যালু। এখন এই মানটা আসলে কিভাবে এসেছে তার একটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম এখানে তোমাদেরকে আসলে দেখিয়ে দেওয়া হয়েছে যে কার্বন 12 আইসোটোপের ভর হচ্ছে 12, দ্যাট মিনস 6.023 10⁻23, এইটির ভর হচ্ছে 12 গ্রাম, তাহলে একটির ভর কত হবে 1.99 10⁻23 গ্রাম। তাহলে 1/12 অংশ, অর্থাৎ এই একটার ভরকে আবার 1/12 দিয়ে গুণ দিলে আমরা 1.66 10⁻24 পেয়ে যাচ্ছি। জাস্ট এটা তোমার এক্সামে আসবে না, কিন্তু জাস্ট আমরা একটু তোমাদেরকে করে দেখিয়ে দিলাম যে এটা কিভাবে এসেছে। এবারে চলো আমরা প্রবলেম যেইগুলো আছে এখান থেকে আমরা এই রিলেটেড প্রবলেম সলভ করি। তো দেখো প্রশ্নগুলো কি বলেছে, এখানে বলতেছে যে X4 একটি মৌলিক অণুর সংকেত যার একটি অণুর ভর হচ্ছে এত গ্রাম, এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে প্রথম যে এই কনসেপ্টটা আমাদের মাথায় নিতে হবে যে X4 কিন্তু একটা অণু, X4 একটা অণু। তাহলে X4 যদি একটা অণু হয় তাহলে এটার মধ্যে পরমাণু আছে কয়টা, 4টা, কারণ X4 যেহেতু 4টা পরমাণু মিলিয়ে তো একটা অণু তৈরি হয়েছে। এখানে দেখো যার একটি অণুর ভর দেওয়া আছে, সো আমাদেরকে অণুর ভর দিয়ে দিচ্ছে, এখান থেকে আমাকে পারমাণবিক ভর বের করতে হবে। তো দেখো এখান থেকে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যে মৌলের যে অণু সেই অণুর সংখ্যা হচ্ছে X4 এবং যার একটি অণুর ভর হচ্ছে এত, তাইলে একটি X পরমাণুর ভর কত হবে। তাহলে খেয়াল করো আমাদের একটা অণুর মধ্যে আছে 4টা পরমাণু, সেই একটা অণুর ভর আমাদেরকে বলে দিছি, সেই অণুর ভরকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি একটা পরমাণুর ভর পেয়ে যাব, কারণ একটা অণুর মধ্যে কি 4টা ইন্ডিভিজুয়াল পরমাণু আছে। তো ওইখান থেকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে একটা পরমাণুর ভর কত সেটা আমি খুব সহজেই বের করে ফেলতে পারবো। যেই কাজটা এখানে করা হয়েছে দেখো 2.06 10⁻22কে আমরা 4 দিয়ে ডিভাইড করতেছি। কেন আমরা 4 দিয়ে ডিভাইড করতেছি, কারণ এইখানে X4 এর মধ্যে 4টা পরমাণু আছে। তাহলে আমি যদি একটা পরমাণুর ভর বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই 4 দিয়ে ডিভাইড করতে হবে। দেন আমরা এইখান থেকে এই ফলাফল পেলাম যে 5.15 10⁻23 গ্রাম। এবারে আসো নেক্সট কাজে। নেক্সট কাজ কি দেখো, যা সূত্র বসাবো। এবার সূত্র বসাইলাম যে এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু এক্স মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর 1/12 অংশ। এখন এক্স মৌলের একটি পরমাণুর ভর কত ছিল 5.15 × 10⁻23। তাহলে এই যে দেখো 5.15 10⁻23, আর একটি কার্বন 12 আইসোটোপের ভর তো ফিক্সড 1.66 10⁻24। সো এই যে 1.66 10⁻24, এখান থেকে রেজাল্ট আসতেছে 31.02, যেটা কিনা ক্লোজ টু 31, অর্থাৎ যেহেতু 02 এটাকে ইগনোর করা যায়, এটাকে বাদ দেওয়া যায়, তাহলে এখান থেকে আমরা এই যে অ্যান্সারটুকু আছে আমরা এই অ্যান্সারটুকু অ্যান্সার হিসেবে নিতে পারবো। ওকে ফাইন। তো যাচ্ছি আমরা দেখো পরবর্তী অংশগুলোতে যাচ্ছি। তো এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করলাম। নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে এখানে আমাকে, যে ক্লোরিন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5, অর্থাৎ এখানে তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর তোমাকে বলে দিচ্ছে
হলে এর 50টি পরমাণুর ভর কত, অর্থাৎ যদি আমার টোটাল ক্লোরিন পরমাণুর ভর 35.5 হয় তাহলে এর 50টা পরমাণুর ভর কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। ওকে, এবারে আমরা আড়াআড়ি গুণ করব। কিভাবে দেখো, যে কর্নার কর্নার গুণ, তাহলে ক্লোরিন মৌলের এক্স মৌল, বা এখানে আমরা এটাকে আমরা ক্লোরিনও বলতে পারি। দেখো এখানে আমরা এটাকে ক্লোরিন বলে দিই, যে ক্লোরিন মৌলের একটি পরমাণুর ভর, কোন ক্লোরিন মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এবার বা এখন কর্নার কর্নার যদি গুণ করো তাহলে এটা এখানে কিছু নাই, মানে 1 আছে, আর এটার সাথে গুণ হবে এইটা, বা একটি ক্লোরিন পরমাণুর ভর ইজ ইকুয়ালস টু আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। 1/12 অংশ আমরা এখান থেকে বলতে পারি। নেক্সটে দেখো, তাহলে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ কত হবে? 1/12 অংশ হচ্ছে 1.66 × 10⁻²4, আর ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং দেখো এবারে আসো এই লাইনটাকে এখানে মিলাও, যে একটি ক্লোরিন পরমাণুর ভর ইজ ইকুয়ালস টু আপেক্ষিক পারমাণবিক ভর কত 35.5, আর কার্বন 12 আইসোটোপের ভর কত 1.66 × 10⁻²4। তাহলে এদেরকে যদি আমি গুণ করি আমার ফাইনাল লাইনটা আসতেছে এই যে এইটা কত, দেখো এই যে 5.8 10⁻23। এখান থেকে আমরা এই অ্যান্সারটা পাচ্ছি। তো এটার সাথে যখন 50টি পরমাণুর ভর আমরা বের করব তাহলে কত গুণ করতে হবে? 50, কেননা এই যে লাইনটা পেয়েছে এইখান থেকে এটা কি একটা পরমাণুর ভর। কয়টা পরমাণুর ভর? একটা পরমাণুর ভর। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করা হয় 50টা পরমাণুর ভর কত, তাহলে সেইখানকে সেই সংখ্যাকে আমি কত দিয়ে গুণ দেব? 50 দিয়ে গুণ দেবো। সো আমি এখান থেকে তোমাকে অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সারটা আসবে কত? অ্যান্সারটা ধর এই যে লাইনটা আমরা পেয়েছি এই লাইনের অ্যান্সার আসবে 5.893 10⁻23, অর্থাৎ এইটা হচ্ছে একটা ক্লোরিন পরমাণুর ভর। তাহলে 50টা ক্লোরিন পরমাণুর ভর কত হবে? এখান থেকে এটার সাথে 50 গুণ দিলেই আমি এখান থেকে যে ফাইনাল অ্যান্সার সেই অ্যান্সারটা আমি এখান থেকে পেয়ে যাব। তো তাইলে আশা করতেছি এই ম্যাথটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, এবারে যাচ্ছি নেক্সট আইটেমে। দেখো পরবর্তী যে আইটেমে কি বলতেছে, যে কিউ একটি মৌল যার একটি পরমাণুর ভর এত, কিউ মৌলটি পর্যায় সারণীর কোন ধাতব মৌলকে নির্দেশ করে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে এখানে কিন্তু আমাকে সরাসরি একটা মৌলের ভর দিয়ে দিছে, মানে একটা পরমাণুর ভর আমাকে দিয়ে দিছে। তাহলে যে সূত্র বসাবো আমরা, যে আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। দেন এইখান থেকে দেখো যে একটি পরমাণুর ভর বসালাম, কার্বন 12 আইসোটোপের মান তো ফিক্সড ভ্যালু, তো দেন এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি কত 40 পাচ্ছি। সুতরাং কিউ মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 40, তাই মৌলটি ক্যালসিয়াম। অর্থাৎ এখানে আমরা ফার্স্টে ভর বের করব, এখানে ফার্স্টে আমরা ভর বের করব, ভর বের করে দেন সেই ভরের সাথে আমরা কম্পেয়ার করে জাস্ট যে এই মৌলটা কি হতে পারে। যেহেতু আমাদের ভর আসছে 40, তাহলে মৌলটা হতে পারে কে? ক্যালসিয়াম। মৌলটা হতে পারে ক্যালসিয়াম। ওকে ফাইন, সো আমাদের তাহলে এই আইটেমের ম্যাথগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে আসো আইসোটপ। দেখো অ্যানাদার টপিক, আইসোটপ কি কাকে বলে? যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়, এদেরকে আমরা কি বলতে পারি? একে অপরের আইসোটপ বলতে পারি। আচ্ছা, তো আইসোটপের সাথে আরো কয়েকটা বিষয় মানে জড়িত। আইসোবার মানে কি বলতো? ভর সংখ্যা সমান। দেখো এখানে এই আর্গনের ভর 40, ক্যালসিয়ামের ভর 40, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। ভর সমান বাট নিউট্রন সংখ্যা ভিন্ন। যেরকম দেখো আর্গনের নিউট্রন হচ্ছে 22টা আর ক্যালসিয়ামের নিউট্রন হচ্ছে 20টা। তাহলে আমরা এদেরকে কি বলতে পারি? একে অপরের আইসোবার বলতে পারি। নেক্সট আইসোটন কাকে বলে বলো তো? যাদের নিউট্রন সংখ্যা সমান। তো পটাশিয়ামের দেখো 39 থেকে 19 বাদ দাও, 20টা নিউট্রন। ক্যালসিয়ামের 40 থেকে 20 বাদ দাও, 20টা নিউট্রন। সো উভয়েরই ভর সংখ্যা ভিন্ন হলেও নিউট্রন সংখ্যা সেম। ভর সংখ্যা ভিন্ন হলেও নিউট্রন সংখ্যা সেম। আচ্ছা, আইসো ইলেকট্রন তার মানে কি? ইলেকট্রন সংখ্যা সমান হবে। যেরকম দেখো আর্গনের ইলেকট্রন আছে কয়টা? 18টা। আবার সালফার আয়ন S2- এখানে ইলেকট্রন আছে কয়টা? 18টা। তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে কারো ভর সংখ্যা সমান নিউট্রন ভিন্ন, কারণ নিউট্রন সংখ্যা সমান ভর ভিন্ন। আইসো ইলেকট্রন বলতে বোঝানো হয় ইলেকট্রন সংখ্যা সমান ভর এবং প্রোটন দুইটাই ভিন্ন। সো এইভাবে আর কি আমরা এই নামগুলো দিয়ে এই জিনিসগুলোই শিখতে পারি। নেক্সট টপিক দেখো কি, নেক্সট যেই মূল যে ব্যাপারটা, যে আইসোটপের ক্ষেত্রে পরমাণুসমূহের মধ্যে দুইটি বিষয় ভিন্নতা দেখা যায়। অর্থাৎ তোমরা পরমাণুসমূহের মধ্যে দুইটা বিষয়ের একটা চেঞ্জ আমি দেখতে পাবো। নাম্বার 1 পারমাণবিক ভর, আর নাম্বার 2 শতকরা পরিমাণ। আমরা যে আইসোটপের ম্যাথগুলো করব সেখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এদের ভর সংখ্যা আর শতকরা পরিমাণ
সিমিলার নাও হতে পারে। একটা জিনিসই সিমিলার হবে বা সেম হবে, সেটা হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা। আদার্স যে ভর বা শতকরা পরিমাণ সেখানে কিন্তু আমরা ভিন্নতা দেখব। ওকে, নেক্সট দেখো কি বলতেছে যে আইসোটপে পরমাণু সমূহের শতকরা পরিমাণের যোগফল সর্বদা 100 হবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে শতকরা পরিমাণ, শতকরা মানেই 100, এটা তো আমরা জানি, কিন্তু তারপর আমি একটু হাইলাইট করে বলে দিলাম যে তোমার কাছে যদি 2টা বা 3টা আইসোটপ থাকে, এদের যে শতকরা পরিমাণ, সেই শতকরা পরিমাণের যোগফল সবসময় কত হবে? 100 হবে। এবং আমরা এই 100 ধরেই আমাদেরকে অনেক সময় ম্যাথ সলভ করতে হবে, সেই জন্য জাস্ট এটা বলে দেওয়া। ওকে, তো চলো এবার দেখি আইসোটপের যে সূত্র আছে সেই সূত্রটা কি বলছে দেখো। সূত্র হচ্ছে যে আইসোটপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। সো আমাদের আপেক্ষিক ভর কিন্তু দুইটা, একটা হচ্ছে কার্বন 12 আইসোটপ থেকে, সেটা হচ্ছে শুধু আপেক্ষিক পারমাণবিক ভর, আর আইসোটপ থেকে যেটা আমরা বের করি সেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে জাস্ট গড় কথাটা চলে আসবে। গড় কথাটা আসবে এই জন্য যে আমরা অনেকগুলো আইসোটপকে একত্রিত করে এখানে ভরটা বের করি, এজন্য আসলে গড় কথাটা এখানে চলে আসবে। তো দেখো এখানে কি বলতেছে যে প্রথম, এখানে সূত্র হচ্ছে P ইন্টু এম, কিউ ইন্টু এন, আর ইন্টু ও ডিভাইডেড বাই 100। তো প্রথম আইসোটপের ভর P, দ্বিতীয় আইসোটপের ভর Q, তৃতীয় আইসোটপের ভর R, আবার প্রথম আইসোটপের শতকরা পরিমাণ M, দ্বিতীয়টার N, তৃতীয়টার O। ঠিক আছে, সো এখানে হচ্ছে সূত্রের টোটাল পরিচিতি আমি এখানে দিয়ে দিলাম। এইখানে একটা নোট আছে যে প্রশ্নে যদি শুধু 2টি আইসোটপের কথা বলা থাকে, তাহলে সূত্র থেকে আর এবং ও অংশটুকু বাদ যাবে। অর্থাৎ যদি তোমাকে প্রশ্নে শুধুমাত্র 2টা আইসোটপ নিয়ে কথা বলে, তখন তুমি আর এবং ও নিয়ে কাজ করার কোনো দরকার নাই। ঠিক আছে, সো P ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড বাই 100, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। ওকে, সো চলো আমরা এখান থেকে একটা ম্যাথ প্র্যাকটিস করি, আইসোটপ থেকে একটা ম্যাথ দেখি। ফার্স্টে আমরা এই ম্যাথটার একটু কথা বলি, যেটা একটু ইজিয়ার মানে কম্পেয়ার করলে। কি বলতেছে এখানে, বলতেছে কি দেখো যে ওয়াই এর 3টি আইসোটপ রয়েছে, একটা হচ্ছে Y12, Y13, Y14। আচ্ছা, এবং প্রত্যেকটি আইসোটপের শতকরা পরিমাণ দেওয়া আছে, যেরকম Y12 হচ্ছে 98.93, 13 হচ্ছে 0.720 আর 702, আর 14 হচ্ছে 0.368। বলতেছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে। তাহলে আমার কাছে দেখো সমস্ত তথ্য এখানে বলে দিচ্ছে, যেরকম P এর মান হচ্ছে 12, Q 13, R 14, আবার M হচ্ছে 98.93, N হচ্ছে 0.702, আর O হচ্ছে 0.368। সো এখান থেকে আমরা সমস্ত ভ্যালুগুলো বসাবো, 100 দিয়ে ডিভাইড করে দিব। আচ্ছা, P ইন্টু এম 13 ইন্টু 0.702। ওকে ফাইন, আমাকে আরেকটা পার্ট একটু অ্যাড করতে হচ্ছে, প্লাস দেখো 14 ইন্টু কত আসছে সেখানে 0.368। সো এইগুলো যদি আমরা সবগুলো ক্যালকুলেশন করে দিই, আমাদের এখান থেকে ফাইনাল রেজাল্ট চলে আসবে 12.014। তাহলে আমাদের এই মৌলের বা এখানকার যে ফাইনাল অ্যান্সার, সেটা আমরা এখান থেকে কী করলাম, পেয়ে গেলাম। সো আমি আশা করতেছি তোমরা এই পার্টটুকু বা এই অংশটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো চলো এবার একটু এর থেকে আর একটু যে ট্রিকি ম্যাথ, সেই ম্যাথটা আমরা এখন দেখার চেষ্টা করব। এই ম্যাথ, এর আগে যে ম্যাথটা সলভ করলাম, খেয়াল করো, এর আগের যে ম্যাথটা সলভ করলাম, এই ম্যাথের মধ্যে তোমাদেরকে আইসোটপের সমস্ত তথ্য দেওয়া ছিল, জাস্ট তোমরা সেখান থেকে ভরটা বের করেছো। এইবার যে ম্যাথটা করব, সেখানে আমাকে সমস্ত আইসোটপের সকল কিছু দেওয়া আছে, কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই, শতকরা পরিমাণ দেওয়া নাই। এই শতকরা পরিমাণকে কীভাবে আসলে বের করা যায়, সেই ম্যাথটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো বলতেছে যে হাইড্রোজেনের 3টি আইসোটপ রয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেন 1, একটা হচ্ছে হাইড্রোজেন 2, একটা হচ্ছে হাইড্রোজেন 3। আচ্ছা, তাহলে প্রথম আইসোটপের শতকরা পরিমাণ হচ্ছে 99.98, আর হাইড্রোজেনের গড় আপেক্ষিক ভর অর্থাৎ ফাইনাল যে রেজাল্টটা, প্রথমটা শতকরা পরিমাণ কিন্তু আমাকে বলে দিচ্ছে যে প্রথম অর্থাৎ হাইড্রোজেন যেটা 1, এটার পার্সেন্টেজ হচ্ছে 99.98। বাট দ্বিতীয় আইসোটপ এবং তৃতীয় আইসোটপ, এদের ভর আমাদেরকে প্রশ্নে বলে দেয় নাই। আমাকে মূলত প্রশ্নে ওই দ্বিতীয় আইসোটপ এবং তৃতীয় আইসোটপের যে ভর আছে, সেই ভরগুলোই মূলত এখান থেকে বের করতে হবে। আচ্ছা, তাইলে আসো খেয়াল করো, প্রথম আইসোটপের ভর, দ্বিতীয় আইসোটপের ভর, তৃতীয় আইসোটপের ভর আমরা এখান থেকে বের করে ফেলবো। প্রথম আইসোটপের শতকরা পরিমাণ আমরা জানি, আর দ্বিতীয় এবং তৃতীয়টা শতকরা পরিমাণ আমরা জানি না, মূলত সেটাই বের করা হবে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে হাইড্রোজেনের গড় আপেক্ষিক যে পারমাণবিক ভর, অর্থাৎ আমরা এর আগের বার যে ক্যালকুলেশন করে ফাইনাল যে ফলাফলটা বের করেছিলাম বা ফাইনাল যে ফলাফলটা বের করি, এখানে কিন্তু সেটা বলে দিচ্ছে যে হ্যাঁ, ফাইনাল ফলাফলটা 1.00025 যদি হয়, তাহলে বাকি যে ফলাফলগুলো আছে এন এবং ও, এই ফলাফলগুলোর মান আমাকে এখন বের করতে হবে। ফাইন, তাহলে আসলে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তাহলে আমরা জানি কি, মনে আছে যে আইসোটপের ক্ষেত্রে শতকরা পরিমাণের যোগফল সবসময় কত হবে বলো তো, 100 হবে।
দেন এইখান থেকে দেখো আমরা এমটাকে ওই পাশে ফার্স্টে মাইনাস করে নিয়ে গেলাম, এম এর মানটা বসালাম, তাহলে একটা সমীকরণ দাঁড়ালো n + o = 0.02। দেন সেখান থেকে আমরা ও এর মান বের করবো, তাহলে কত আসবে 0.02 - n, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। আচ্ছা, আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হচ্ছে এই 1 নং সমীকরণটা আমরা কাজে লাগাবো মূল সূত্রে। তাহলে মূল সূত্র কি দেখো, হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর = P × M Q × N R × O / 100। এবারে এই যে হাইড্রোজেনের যে ফাইনাল রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছিল যে 1.00025। পি এর মান কত? পি এর মান হচ্ছে 1। এম এর মান কত? এর মান হচ্ছে 99.98। কিউ কত? কিউ হচ্ছে 2। এন কত? এন হচ্ছে এন, মানে এন কে আমরা এন আকারেই রেখে দিলাম। আচ্ছা, আর আর হচ্ছে 3, আর এর মান হচ্ছে 3, আর ও এর মান 0.02 - n। এই যে দেখো 1 নং সমীকরণটা পেয়েছি কি, ও = 0.02 - n। তাহলে এই ও এর পরিবর্তে তুমি এখন 0.02 - n / 100 বসিয়ে দাও। আমরা এরপরে হচ্ছে যে আর গুণ করব। তো আর গুণ করলে দেখো এই 100 ওই পাশে গিয়ে গুণ হয়ে গেল, আর এখানে যা ছিল যে সেম ভ্যালুগুলো আমি এখানে বসালাম। এখান থেকে আমরা পুরোপুরি ক্যালকুলেশন করলাম, পুরোপুরি ক্যালকুলেশন করে আমরা এন এর একটা মান বের করলাম। এন এর মান কত তাহলে দাঁড়ালো 0.015। 0.015 এটা হচ্ছে আমার এন এর মান। আচ্ছা, এবং এটাকে আমরা একটা পার্সেন্টেজ দিলাম, যেহেতু এটা শতকরা পরিমাণ সেজন্য একটা পার্সেন্টেজ হয়ে গেল। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এন এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, এন এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কি আসবে? ও = 0.02 - n, ও = 0.02 - n। তাহলে এন এর মান যেটা পেয়েছি সেই মানটা বসাই দিলে ও এর মানটাও আমরা একটা পার্সেন্টেজে পেয়ে যাচ্ছি। তো এইভাবে আসলে আইসোটোপের দুইভাবে ম্যাথ আসতে পারে আইসোটোপ থেকে। নাম্বার 1, তোমাকে সমস্ত তথ্য মানে ভর এবং শতকরা পরিমাণ সমস্ত কিছু দিয়ে দিবে, সেইখান থেকে তোমাকে ফাইনাল যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সেটা তোমাকে বের করতে হবে। আর নাম্বার 2, তোমাকে সমস্ত কিছু দিয়ে দিবে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর বলে দিবে, কিন্তু হয়তোবা কোনো একটা আইসোটোপের শতকরা পরিমাণকে বলবে না। তোমাকে জাস্ট ওইভাবে এই যেই প্রসেসটা তোমাকে দেখালাম যে শতকরা পরিমাণের যোগফল 100 ধরে আমাকে জাস্ট সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে। এখানে কিন্তু দেখো এই মানটা কিন্তু দেখো এই 1 নং সমীকরণ থেকে বসানো হয়েছে, আর এর ভ্যালু 3 আর ও এর পরিবর্তে 0.02 - n। এই যে দেখো ও = 0.02 - n, আমরা এভাবেই এই মানটি বসিয়েছি। তাহলে আমি আশা করব তোমরা আইসোটোপের যে দুইটা আইটেমের ম্যাথ ছিল বা আইসোটোপ থেকে যেভাবে ম্যাথ আসতে পারে সেটাও তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। ওকে, সো আমি যাচ্ছি পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে আইসোটোপের ভূমিকা। আইসোটোপকে আমরা অনেকগুলো কাজে লাগাতে পারি, তাই না? তো তোমরা দেখেছো যে আইসোটোপের অনেকগুলো ব্যবহার রয়েছে। এই ব্যবহারগুলো কি কি হতে পারে? নাম্বার 1, আইসোটোপের কিছু নাম, ঠিক আছে? সো এখানে আমি আগেই বলে দিচ্ছি, দেখো যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন আইসোটোপের ভূমিকা। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা আইসোটোপকে নানান কাজে ব্যবহার করতে পারি। তো সেই আইসোটোপগুলো কে? ইউরেনিয়াম এর মধ্যে প্রধান, ঠিক আছে? ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238, প্লুটোনিয়াম, থোরিয়াম, এই যে আইসোটোপগুলো রয়েছে সেই আইসোটোপগুলো এই যে, এবং এদের ভূমিকা কি? মূল জ্বালানি হিসেবে কাজ করা হয়, ফার্টাইল পদার্থ, বিকল্প জ্বালানি, ভবিষ্যৎ জ্বালানি হিসেবে আমরা আসলে এদের কথা চিন্তা করতেছি, যে এদেরকে আমরা ইন ফিউচার আইসোটোপের ক্ষেত্রে এই আইসোটোপগুলো দিয়ে ইন ফিউচার বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। ওকে, এবং এদের একটা সিম্পল একটা ব্যাখ্যা যে আসলে কীভাবে কাজ করা হয়, যে ফিশন বিক্রিয়ায় অংশ নেয় না, তবে এটি থেকে প্লুটোনিয়াম তৈরি হয় বা ইত্যাদি ইত্যাদির একটা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা, সেটা আমরা এখানে তোমাকে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের এখনকার বাংলাদেশে যেই আইসোটোপের যেই বিক্রিয়াটা চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, সেই বিক্রিয়াটা হচ্ছে এইটা, যে আমরা যদি ইউরেনিয়াম 235-কে দেখো, ইউরেনিয়াম 235-কে যদি আমরা নিউট্রন কণা দ্বারা আঘাত করি, তাহলে সেখান থেকে তিনটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে বেরিয়াম পরমাণু, আর একটা হচ্ছে ক্রিপ্টন পরমাণু, এবং তৈরি হয় 3টা নিউট্রন কণা, এবং এর সাথে সাথে তৈরি হয় প্রচুর শক্তি, যেই শক্তি দিয়েই মূলত কি করা যায়? বিদ্যুৎ উৎপাদন করা যায়। সো আমাদের জন্য এই চারটা আমরা এমসিকিউর জন্য পড়বো, জাস্ট একবার আমরা মনে রাখবো কিছু সিম্পল তথ্যগুলো। বাট মূল বিক্রিয়া বা আমাদের এখন চলমান বিক্রিয়া হচ্ছে এইটা, যে ইউরেনিয়াম থেকে কি পাওয়া যায়? প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা যায়, তাপ শক্তি, এবং যেই শক্তি দিয়ে আমরা পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আচ্ছা, দেখো আইসোটোপের কৃষি ক্ষেত্রে ব্যবহারটা কি, অর্থাৎ কৃষি ক্ষেত্রে আমরা আইসোটোপকে কীভাবে কাজে লাগাতে পারি। তো এখানে একটা টেবিল রয়েছে, রাসায়নিক প্রতীক, দেন হচ্ছে গিয়ে যে কোন কোন সেক্টরে আমরা এদেরকে ব্যবহার করি, এবং এখান থেকে আসলে কোন কোন রশ্মি নির্গত হয়। যেরকম আমরা জানি যে আলফা, বিটা, গামা 3টা পপুলার রশ্মি আইসোটোপ থেকে, তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নিঃসৃত হয়। জাস্ট এই কথাগুলো এখানে বলা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার কি কি? দেখো অনেকগুলো সেক্টরে কিন্তু আমরা আইসোটোপের ব্যবহার করি, যেরকম টেকনিশিয়াম 99, আয়োডিন, কোবাল্ট, ফসফরাস, ইরিডিয়াম, এদের সবার প্রতীক
এবং কোন কোন সেক্টরে এদেরকে তুমি ব্যবহার করতে পারতেছো। যেরকম দেখো টেকনিশিয়ান 99 কিন্তু রোগ নির্ণয়, অঙ্গ স্ক্যানিং, বোন, লিভার, কিডনি, হার্ট, এই যে জিনিসগুলো আছে আমরা যে অনেক সময় এমআরআই করি বা স্ক্যান করি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই আইসোটোপের ব্যবহার রয়েছে। আয়োডিনের কথা বলো, তারপর কোবাল্ট 60 টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়, ক্যান্সার কোষকলা ধ্বংসে আমরা এইভাবে এদেরকে নানান কাজে লাগাতে পারি। ওকে ফাইন, সো আইসোটোপের পর্ব শেষ। এবারে যাচ্ছি আমরা শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোতে। তো এখানে সূত্রগুলো একটু ফলো করো। এখানে মূল সূত্র হচ্ছে তিনটা। ফার্স্ট সূত্র কোনটা? ফার্স্ট সূত্র হচ্ছে ডেল ই সমান সমান এইচ নিউ। নিউ দ্বারা বোঝানো হয় কম্পাঙ্ক, ফিজিক্সে যেটাকে তোমরা কি বলো, এফ বলো। তো এখানে নিউ দ্বারা বোঝানো হয় কম্পাঙ্ক। আবার এই নিউ এর একটা নিজস্ব সূত্র আছে, সেই নিউ এর সেই নিজস্ব সূত্র হচ্ছে নিউ সমান সমান সি বাই ল্যামডা। নিউ সমান সমান সি বাই ল্যামডা। তাহলে সূত্র ফার্স্ট সূত্র হচ্ছে ডেল ই সমান সমান এইচ নিউ, আর 2 নম্বর হচ্ছে নিউ সমান সমান সি বাই ল্যামডা। এবারে দেখো তাহলে এই নিউ এর মানটা আমরা এখানে বসাইতে পারি। তাহলে কি হয়, ডেল ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। এই যে এবার নিউ নাই, সেই নিউ এর মান সি বাই ল্যামডা আমরা এখানে বসাই দিলাম। আর ডেল ই এর পরিবর্তে লেখা যায় ই টু মাইনাস ই ওয়ান, অর্থাৎ ডেল ই মানেই তো বোঝানো হচ্ছে শক্তির পার্থক্য। সো এটা আমি ই টু ই ওয়ান বলতে তার মানে যে অলওয়েজ এটা প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথে শক্তির পার্থক্য বোঝাবে এমনটা না, এটা যে কোনো কক্ষপথ, যে কোনো দুইটা কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্যকে বোঝাতে পারে। ওকে, পাশে একটা পরিচিতি দেওয়া আছে দেখো, প্লাঙ্ক ধ্রুবক, এইচ এর মান প্লাঙ্ক ধ্রুবক ফিক্স ভ্যালু, সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে বিকিরিত বা শোষিত। আচ্ছা, এখানে মূলত আমরা কথা বলি এটার বিকিরিত পার্ট নিয়ে আমরা বেশি কথা বলি, সেই জন্য আমাদের এই পার্টটা বাদ যাবে আর কি। বিকিরিত এই পার্টটা আমাদের দরকার নেই। আচ্ছা ওকে, বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক, আর ই টু হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি, ই ওয়ান হচ্ছে প্রথম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি। ফাইন, তাহলে আমাদের এই ফর্মুলাটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি যে এখানে তিনটা ফর্মুলা রয়েছে, নাম্বার 1 আর নাম্বার 2, নাম্বার 3 গেল আমাদের এখান থেকে এইটুকু আলোচনা। যাচ্ছি আমরা এবার রিলেটেড ম্যাথ। দেখো এই রিলেটেড ম্যাথ কি বলছে যে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শক্তির বিকিরণ সৃষ্টি হলে কি পরিমাণ শক্তি শোষিত হবে। দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যদি কখনো যায় তাহলে কতটুকু শক্তি সে শোষণ করবে। এখানে তাহলে কি আছে দেখো, এইচ এর মান তো ফিক্সড কনস্ট্যান্ট, তাই না? আলোর বেগে কনস্ট্যান্ট। আমাদের কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়েছে? 450 ন্যানোমিটার। তো ন্যানোমিটার থেকে মিটারে যেতে হলে 10 টু দি পাওয়ার মাইনাস 9 দ্বারা গুণ করতে হয়, অথবা 10 টু দি পাওয়ার 9 দ্বারা ভাগ করতে হয়, যেভাবে তুমি বলো না কেন। তাহলে আমরা ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করে ফেললাম। এবার আসে সূত্র কি, ডেল ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে ডেল ই এর মান বের করতে বলতেছে। সো এইচ এর মান জানি, সি এর মান জানি, ল্যামডা এর মান জানি। সো এখান থেকে আমি টোটাল এনার্জি আসলে কতটুকু দরকার, তার কতটুকু এনার্জি শোষণ করলে সে ওই পর্যায়ে যেতে পারবে, সেই এনার্জির মানটুকু এখানে আমরা বের করে ফেললাম। সেই মান হচ্ছে 4.42 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ এখান থেকে প্রপারলি বুঝতে পেরেছো। নেক্সট পার্ট দেখো কি বলতেছে এখানে, রিভার্স। এবার রিভার্স প্রসেস, যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নেমে আসার ফলে এত জুল শক্তি বিকিরণ করলে বিকিরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করে। অর্থাৎ আগের বার তোমাকে শক্তি হিসাব করতে বলছি, এবার প্রশ্ন তোমাকে শক্তির মান বলে দিছে, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা হিসাব করতে হবে। তাহলে সমস্ত ভ্যালুগুলোকে নোট করি আমরা। দেখো শক্তির মান ডেল ই, আর এইচ আর সি এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি কি, ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, আর নিউ সমান সমান কি, সি বাই ল্যামডা, সি বাই ডেল ই। অর্থাৎ আমরা কর্নার গুণ করে ফেললাম। এখানে একটা লাইন যদি তোমাকে করে দেখাই, জাস্ট এরকম, যে ডেল ই ফার্স্টে কি হচ্ছে, এই সি বাই ল্যামডা, দেন ল্যামডাকে নিয়ে গেলাম ডেল ই এর জায়গায়, ডেল ই চলে আসলো কোথায়, ল্যামডার জায়গায়। এরপর আমরা সমস্ত মান বসিয়ে ক্যালকুলেশন করে ফেললাম যে ল্যামডার মান 656 ন্যানোমিটার, 656 ন্যানোমিটারে আসলো। অর্থাৎ ন্যানোমিটারে আসলো কীভাবে, এই অ্যান্সারটা হবে কীভাবে দেখো, আমি একটু তোমাদেরকে ক্যালকুলেশনটা করে দেখাই, তাহলে আশা করছি তোমরা এই পার্টটা করা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ভাগ 3.03 10 টু দি পাওয়ার মাইনাস 19। আচ্ছা, এখান থেকে অ্যান্সারটা আসবে মোস্ট প্রবাবলি এরকম আসবে। ফার্স্টে তোমাদের 656 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 9 হয়, সেটাকে আমরা কিসে কনভার্ট করতে পারবো, ন্যানোমিটারে কনভার্ট করতে পারবো। কারণ আমরা জানি যে 10 টু দি পাওয়ার মাইনাস 9 গুণ থাকা মানে সেটাকে কিসে নিয়ে যাবে, ন্যানোমিটার নিয়ে নেওয়া যায়। সেটাকে আমরা
খুব সহজে ন্যানোমিটারে কনভার্ট করে ফেলতে পারবো। ওকে, তো এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু আমরা ফুললি কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এই রিলেটেড বা এই টপিকের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। চলো আমাদের শেষের দিকের টপিক নিউক্লিয়াসের ভর, এখন আমরা এই টপিকের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, তো দেখো এই যে ফার্স্ট যে আমাদের যে গাণিতিক সমস্যাটা এসেছে যেখানে বলতেছে কিউ একটা মৌল, এর প্রোটন হচ্ছে 9টা, নিউট্রন হচ্ছে 10টা। তো এখন এই কিউ মৌলের প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে মৌলের একটি অণুর ভর নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ আমরা এখান থেকে মৌলের একটা অণুর ভর নির্ণয় করব আমাকে এই প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা প্লাস এদের প্রকৃত ভর ব্যবহার করে। আচ্ছা, তো নর্মালি আমরা জানি যে একটা মৌলের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা এগুলোর সাহায্যে আসলে বের করতে হয়। কিন্তু ইলেকট্রনের সংখ্যা আসলে ইলেকট্রনের ভর এত বেশি নগণ্য, আমাদের পরমাণুর যে ভর সেই ভরের হিসেবে আমরা কিন্তু ইলেকট্রনটাকে কাউন্ট করি না, কেননা আসলে এটার ভর এত বেশি ক্ষুদ্র যে টোটাল হিসাব থেকে সেই ভরটাকে নগণ্য হিসেবে বাদ দিয়ে দেওয়া যায়। আচ্ছা, তো তাহলে এখন সূত্র কি দাঁড়াচ্ছে দেখো, সূত্র দাঁড়াচ্ছে আমরা যে মৌলের একটি পরমাণুর ভর, আমরা জানি, আমরা বলেছিলাম যে নিউক্লিয়াসের ভর অথবা মৌলের একটি পরমাণুর ভর সেম কথা, একই জিনিস বোঝানো হচ্ছে। সো মৌলের একটি পরমাণুর ভর ইজ ইকুয়ালস টু মৌলের মোট প্রোটন সংখ্যা ইনটু একটি প্রোটনের ভর প্লাস মৌলের মোট নিউট্রন সংখ্যা ইনটু একটি নিউট্রনের ভর। আচ্ছা, তো তাইলে এবারে আসো, তাহলে আমার মৌলের মোট ভর কত আসতে পারে বা মৌলের একটি পরমাণুর ভর কত আসতে পারে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 1.673 10 টু দি পাওয়ার -24, অর্থাৎ ইসের প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর, এই দুটো যদি আমরা গুণ করে যোগ করি তাহলে দেখো 3.1807 10 টু দি পাওয়ার -23 আসতেছে। সো তাহলে এইখান থেকে আমরা মৌলের একটি পরমাণুর ভর খুব সহজেই বের করে ফেলতে পারি। এখন দেখো, যেহেতু মৌলটি যেহেতু ফ্লোরিন, এবং ফ্লোরিনে কিভাবে থাকে বলতো, ফ্লোরিনে কিন্তু অলওয়েজ F2, মানে একটা ফ্লোরিন অণুতে কয়টা ফ্লোরিন পরমাণু আছে? 2টা ফ্লোরিন পরমাণু আছে। তাহলে এইখান থেকে যে আমরা একটা ফ্লোরিন পরমাণুর ভর পেয়েছি, সেই পরমাণুর ভরকে যদি আমরা 2 দিয়ে গুণ দিয়ে দেই তাহলে কি হবে? ফ্লোরিন মৌলের একটি অণুর ভর আমরা খুব সহজেই সেখান থেকে বের করে ফেলতে পারবো। দ্যাট মিনস আমাদের যে ফাইনাল যে অ্যান্সারটা আমার কাছে জানতে চেয়েছে সেই অ্যান্সারটি হচ্ছে 6.3614 10 টু দি পাওয়ার -23 গ্রাম। তো এইখান থেকে আমরা খুব সহজেই অ্যান্সারটা বের করে ফেলতে পারলাম। ওকে, তো চলো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট যে অংশটুকু আছে সেখানে। এখানে কি বলতেছে দেখো, যে একটি পরমাণুর ভর 10.541 10 টু দি পাওয়ার -23 গ্রাম হলে উহার একটি পরমাণুতে 34টি নিউট্রন আছে, গাণিতিকভাবে মৌলটি নির্ণয় করো। তাহলে এই প্রশ্নে আমাকে কি বলতেছে? নিউক্লিয়াসের ভর বলে দিচ্ছে, নিউট্রন সংখ্যা বলে দিচ্ছে, গাণিতিকভাবে মৌলটি নির্ণয় করতে বলতেছে, মানে এখানে প্রোটন সংখ্যা আমাকে বলে দেয় নাই। তো প্রোটন সংখ্যা বের করতে হবে, প্রোটন সংখ্যা যদি আমরা বের করতে পারি তাহলে অবশ্যই সেখান থেকে আমরা মৌলটি শনাক্ত করতে পারবো। তো নেক্সটে আসো আমরা এই ম্যাথমেটিক্যাল প্রসেসটা কিভাবে সমাধান করব। ফার্স্টে দেখো, একটি প্রোটনের ভর এবং একটি নিউট্রনের ভর, এটা তো ফিক্সড। আর নিউট্রন আছে কয়টা? নিউট্রন আছে 34টা। আর প্রোটন সংখ্যাকে আমরা x ধরে নিলাম, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এখানে x টি প্রোটন রয়েছে। এই ম্যাথের মধ্যে আমাদের কতটি প্রোটন রয়েছে? x সংখ্যক প্রোটন এখানে রয়েছে। এবারে আসো, নিউক্লিয়াসের ভর আমাদেরকে প্রশ্নে কি বলেছে? আমাদেরকে একটি পরমাণুর ভর বলছে। আমরা সেই সংখ্যা ইউজ করব যে প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর, নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের ভর ইকুয়াল টু একটি পরমাণুর ভর। দেখো সমস্ত ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম, জাস্ট প্রোটন সংখ্যার জায়গায় আমরা x বসাবো, যেহেতু আমরা প্রোটন সংখ্যাকে x ধরতেছি। একটি প্রোটনের ভর 1.673, নিউট্রন সংখ্যা হচ্ছে 34, একটি নিউট্রনের ভর 1.675, দেন এইখান থেকে আমরা এই অ্যান্সারটা পেলাম। তো সর্বোপরি আমাদের এখান থেকে এই মানগুলো ক্যালকুলেশন করলে আমরা ফার্স্টে হচ্ছে গুণ করব 34 ইন্টু 1.673 10 টু 1.675 10 টু দি পাওয়ার -24 গুণগুলো আমাদের রেজাল্ট আসছে এই যে দেখো এই সংখ্যাটা। দেন এই সংখ্যাটাকে আমরা মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম, বিয়োগফল হচ্ছে 4.846 10 টু দি পাওয়ার -23। এটাকে আবার যেহেতু x এর সাথে সেই প্রোটনের যে ভর, সেই ভরটা গুণ আকারে আছে, এই পাশে সে ডিভাইড হয়ে যাচ্ছে। তো ফাইনাল অ্যান্সার পাচ্ছি আমরা 28.97। যেহেতু 97 ক্লোজ টু 100 বা ক্লোজ টু 100, এটাকে লেখা যায় তাহলে 29, অর্থাৎ 28.97, এটাকে ক্লোজ টু লেখা যায় 29। অর্থাৎ মৌলটি কি হবে? এখান থেকে মৌলটি হচ্ছে আমাদের কপার। আমরা কপার পরমাণু নিয়ে কাজ করেছি। ফাইন, তাহলে আমরা এই ম্যাথটিও বুঝতে পেরেছি যে এখান থেকে ম্যাথগুলো কিভাবে আসবে। এবারে আসো এই চ্যাপ্টার 3 এর ফাইনাল টপিক বা সর্বশেষ যে পার্ট, সেই পার্ট নিয়ে আমরা এখন কথা বলবো। সো আমরা সবার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এইখানে দেখো
আমাদের মূলত ভর সংখ্যার উপর একটা টেবিল তৈরি করা হয়েছে। আমরা ভর সংখ্যার উপর একটা টেবিল দেখতেছি। তাহলে ভর আসো, ভর হচ্ছে ফার্স্টে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে পারমাণবিক ভর, একটা হচ্ছে আণবিক ভর। তো পারমাণবিক ভর আবার অনেক উপায় বের করা যায়। নাম্বার 1, আইসোটোপ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। কার্বন 12 আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভরের সাহায্যে ভর নির্ণয় করা যায়। আর প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল থেকে আমরা চাইলে ভর নির্ণয় করতে পারি। তো এখন এই চারটা ক্যাটাগরির আমরা চারটা এক্সাম্পল দেখব এবং এদের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করবো যে আসলে সবগুলোই কিন্তু ভর নির্ণয় করার প্রসেস, একটার সাথে আর একটা ডিফারেন্সটা কি। যেরকম আমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা আসতেছে আইসোটোপ থেকে, দেখো এখানে আইসোটোপ থেকে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসলাম ম্যাগনেসিয়ামের আইসোটোপ। তো ম্যাগনেসিয়ামের আইসোটোপে দেখো এখানে বলা আছে যে ম্যাগনেসিয়ামের 3টা আইসোটোপ রয়েছে, পার্সেন্টেজ দেওয়া আছে, সেখান থেকে আসলে আমরা ভর বের করব। তো এই রিলেটেড ম্যাথ কিন্তু অলরেডি এর আগেও আমি তোমাদেরকে আইসোটোপ যে টপিকটা ছিল সেই টপিকের মধ্যে করিয়েছি। সো এখানকার মূল প্রসেসই হচ্ছে যে আমরা আইসোটোপগুলোকে কাজে লাগিয়ে একটা গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি, নাম্বার 1। নাম্বার 2, কার্বন 12 আইসোটোপের ক্ষেত্রে কি হয়েছে দেখো, কার্বন 12 আইসোটোপের ক্ষেত্রে বলতেছে যে কোনো একটি মৌলের বা যে কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপ থেকে কত গুণ বড় তার একটা কম্পেয়ার করা। অর্থাৎ ধরো সোডিয়ামের ভর 23, তার মানে কার্বন 12 আইসোটোপের ভর হচ্ছে এটা 23 গুণ বড়, ঠিক আছে। তো এইভাবে আসলে কম্পেয়ার করে এখানে দেখানো হচ্ছে। তাহলে এখানে আসলে যে সোডিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে, এর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। সো এই যে দেখো এই কার্বন 12 আইসোটোপ থেকে আমরা এই সোডিয়ামের ভরটা বের করলাম। তাহলে এইটা একটা অ্যানাদার প্রসেস, এইটা একটা অ্যানাদার স্কেল, যে স্কেলের মাধ্যমে আমরা কোন একটা পরমাণুর ভর নির্ণয় করতে পারি। আচ্ছা, তো দেখো আমাদের এখনকার আইটেম হচ্ছে প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভরের সাহায্যে পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা। তো এই প্রকৃত ভর বলতে কিন্তু মূলত আমরা টোটাল হিসাবটাই নিব। এখানে ইলেকট্রনও থাকবে, প্রোটনও থাকবে, নিউট্রনও থাকবে। কারণ আমরা নর্মালি অন্যান্য সময় ইলেকট্রনের ভরটাকে মানে ছোট বিধে নগণ্য করি, বাট এখন আমাকে সেই ভরটাও এখানে কাউন্ট করতে হচ্ছে। প্রশ্ন দেখো, সোডিয়াম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 23 হলে এর প্রকৃত ভর কত? অর্থাৎ সোডিয়াম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 23 হলে এর ভর কত? আচ্ছা ফাইন। তো এবার সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এটা আমাদেরকে জানি, এটা আমাদেরকে জানতে হবে। তো 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। তাহলে আমাকে এখন নিউট্রন বের করতে হবে। প্রথম কথা হচ্ছে সোডিয়ামের নিউট্রন সংখ্যা 23 - 11 = 12। তাহলে সোডিয়ামের প্রোটন হচ্ছে 11টা, ইলেকট্রন হচ্ছে 11টা, নিউট্রন হচ্ছে 12টা। এবারে দেখো প্রোটনের ভর, ইলেকট্রনের ভর এবং নিউট্রনের ভর সেগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। প্রোটনের ভর 1.673, নিউট্রনের ভর 1.675 আর ইলেকট্রনের ভর 9.11 10⁻28 গ্রাম, এবং সবগুলো আমরা গ্রামে নিয়ে হিসাবটা করব। আচ্ছা ফাইনালি এবার আসো 11টি প্রোটনের ভর তাহলে কত হবে? ইলেকট্রন হবে না, এখানে আসলে একটু মিস্টেক হয়েছে, প্রিন্টিংয়ে টাইপে মিস্টেক হয়েছে। 11টি প্রোটনের ভর আসবে 11 × 1.673 10⁻24। এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি 1.8403 10⁻23। তাহলে এই যে ভরটা পেলাম, এই ভরটা কার? 11টা প্রোটনের। নিচে আসো 11টা ইলেকট্রনের ভর কত হবে? তাহলে 11 × 9.11 × 10⁻23, এটা হচ্ছে 11টা ইলেকট্রনের ভর। এবং 12টা নিউটনের ভর কত হবে? যে 12 × 1.675 10⁻24 এইটা। তাহলে আমরা 11টা প্রোটন, 11টা ইলেকট্রন, 12টা নিউটন সবার ভর ইন্ডিভিজুয়ালি আমরা হিসাব করছি। তাহলে এবার এই সবগুলো ভরকে যোগ করো। তাহলে সোডিয়ামের প্রকৃত ভর কত? এই যে এইটা যোগ এটা যোগ এটা, তাহলে যোগ করলে আসতেছে কত? 3.85 10⁻23। ওকে, তাইলে আমরা একটা ক্রস চেক করে দেখি, আমরা ইসের ভরটাকে, ইলেকট্রনের ভরটাকে একবার একটু চেক করে দেখি যে 11 × 9.11 × 10⁻23, 11 × 9.11 × 10⁻23 নয়, বরং 10⁻20। এই যে দেখি আমরা ইলেকট্রনের ভর কত? -28 হবে, এটা 28, এই যে 28। আচ্ছা, সো এবার হিসাবটা একটু করে দেখে একবার ফাইনালি। তো দেখো ফাইনালি অ্যান্সার কত আসতেছে? ফাইনালি অ্যান্সারটা ঠিকই আছে, 1.0021 10⁻26 গ্রাম। তো আমরা সর্বশেষে যে এই কাজটা করব, এই যে সোডিয়ামের প্রকৃত ভর, তাহলে প্রকৃত ভর মানে কি? ইলেকট্রন আসবে, প্রোটন আসবে, নিউট্রন আসবে। সো প্রকৃত ভরে দেখো আমরা সবাইকে এখানে নিয়ে নিচ্ছি, ইলেকট্রন, তারপরে প্রোটন, তারপর নিউট্রন। সো যদি প্রশ্ন করা হয় সোডিয়ামের প্রকৃত ভর কত, তাহলে অ্যান্সার আসবে 3.85 10⁻23। তাহলে এইটা গেল আমাদের প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রনের ভর ব্যবহার করে প্রকৃত ভর কীভাবে নির্ণয় করা যায়
তার একটা প্রসেস। তো আমাদের এখান থেকে ভরের আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে যে প্রোটন আর নিউট্রন থেকে কীভাবে আমরা ভর সংখ্যাটা বের করতে পারি। তো জাস্ট দেখো এই পার্টটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই যে সো লাস্ট পার্ট আমরা এখন আলোচনা করব যে পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল থেকে ভর সংখ্যা নির্ণয়। দেখো লাস্ট পার্ট, পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল থেকে কীভাবে ভর সংখ্যা নির্ণয় করতে হয়। এটাকে পরমাণু নিউক্লিয়ার সংখ্যাও বলে এবং এটা সবসময় পূর্ণ সংখ্যায় আসবে। এই রেজাল্টটা সাধারণত পূর্ণ সংখ্যায় আসে। যেরকম সোডিয়াম নিউক্লিয়াসে 11টা প্রোটন এবং 12টা নিউট্রন থাকে, তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত হবে? 11 যোগ 12 সমান কত হয়? 23। তো এটা হচ্ছে এই অ্যান্সারটা পূর্ণ সংখ্যা আসবে। কেন পূর্ণ সংখ্যা আসবে? কারণ আমরা এখান থেকে কিন্তু প্রোটন সংখ্যা বলো আর নিউট্রন সংখ্যা বলো, এগুলো ফ্র্যাকশন হয় না কখনো। নিউট্রন সংখ্যা কখনোই হয় না যেরকম 5.5 বা 6.6 এরকম সম্ভব না। সো যেহেতু প্রোটন যেহেতু সম্ভব নয় ফ্র্যাকশন, নিউট্রন যেহেতু ফ্র্যাকশন সম্ভব না, তাহলে এখান থেকে এই প্রসেসে ভর সংখ্যাও আমরা দশমিকে আনতে পারবো না। ফাইন, তাহলে এখান থেকে দেখো চারটা প্রসেসের গুরুত্ব কি, চারটা প্রসেসের সিস্টেমটা কি। প্রথম প্রসেসটা ফ্র্যাকশন আসতে পারে, দ্বিতীয় প্রসেসেও ফ্র্যাকশন আসবে, তৃতীয় প্রসেসে ইলেকট্রনের ভরকে আমরা কাউন্ট করব, চতুর্থ প্রসেসে কোনো ফ্র্যাকশন আসবে না। তোমরা যদি ডিফারেন্ট ওয়ে দেখো আমরা কিন্তু সোডিয়ামের ভরটাকে 3টা ভাবে বের করছি, যদিও সোডিয়ামের আইসোটোপ নিয়ে এখানে কাজ করা হয় নাই। সোডিয়ামের ভরকে আমরা 3 ভাবে বের করছি, কার্বন 12 আইসোটোপ থেকে কাজ করেছি, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা থেকে বের করেছি, ইভেন আমরা সোডিয়ামের প্রকৃত ভর বের করেছি। সো এইগুলো যখন আমরা দেখব তখন কিন্তু আমরা খুব বেশি পার্থক্য তৈরি করতে পারবো যে হ্যাঁ এইভাবে যদি বের করি তাহলে অ্যান্সার আসতেছে এটা, এইভাবে বের করলে অ্যান্সার আসতেছে এটা, এইভাবে বের করলে অ্যান্সার আসতেছে এটা। তো তাইলে আশা করতেছি তোমরা পারমাণবিক ভরের এই যে ভ্যারাইটিস যে আইটেমগুলো, এই আইটেমগুলো তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। ফাইন, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের এই যে প্রথম পর্বে আমাদের এই যে ইজি কেমিস্ট্রি যে বইয়ের যে চ্যাপ্টার 3 এর যে বেসিকটা, সেই বেসিকটা আমরা একদম ফুললি কমপ্লিট করে ফেললাম। এই বেসিক যদি একবার কেউ দেখে নাও, তার আশা করি আর কোনো অংশে কোনো সমস্যা থাকবে না, সে পুরো পার্টটা 100% বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে সেই আশা রেখেই বলবো যে বইটা সংগ্রহ করো। এই বইয়ের মধ্যে যাবতীয় যা কিছু দরকার সকল কিছু আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এভাবে যদি কেউ একটু ভিডিওগুলো দেখে দেখে বাসায় বসে পড়তে পারো, তোমার আর কেমিস্ট্রির নতুন করে কোনো শিক্ষকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তোমরা আমাদের ইজি সিরিজের বইগুলো কিনো, এগুলো পড়ে কেমিস্ট্রিতে খুব ভালো করো, সেই আশা রেখেই আজকের এই পর্বটি আমি শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।